প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শুরু করছি। আমার নোটের পাঠ 7, ধারা 299 থেকে 318 আজকে আলোচনা করব। যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটি পাঠ, এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। প্রথমে অধ্যায় পরিচিতি। ষোড়শ অধ্যায়। ষোড়শ অধ্যায়ের ব্যাপ্তি হচ্ছে ধারা 299 থেকে 377। এটা কি বিষয়ে? মানবদেহ সংক্রান্ত অপরাধ। যদি নেক্সট এমসিকিউ প্রশ্ন আসে যে মানবদেহ সংক্রান্ত অপরাধ বা ইংরেজিতে অফেন্সেস এফেক্টিং দ্য এই সংক্রান্ত অপরাধের বিধান কততম অধ্যায়ে আছে, উত্তর হবে ষোড়শ বা 16তম অধ্যায়ে। ধারা প্রথমে 299 থেকে 311। এই যে মানবদেহ সংক্রান্ত যে অপরাধ, এই অপরাধগুলোর আবার বেশ কিছু ক্যাটাগরি আছে। আমার নোটের প্রথম দিকে পেনাল কোডের বিন্যাস 1, বিন্যাস 2 এভাবে দুইটা বিন্যাস ছিল। তো দ্বিতীয় যে বিন্যাস, এই বিন্যাসে বাম পাশে ছিল ইনচয়েড ক্রাইম, ডান পাশে ছিল চয়েড ক্রাইম। তার মধ্যে 16তম যে অধ্যায় মানবদেহ সংক্রান্ত অপরাধ, এইটা আবার মাঝখানে আরো কিছু ক্যাটাগরি ছিল। তার মধ্যে প্রথম ক্যাটাগরি হচ্ছে জীবন ক্ষুণ্ণকারী অপরাধ সমূহ, অর্থাৎ যে অপরাধের মধ্যে মানুষের মৃত্যু হতে পারে। এরপরে যে ষোড়শ অধ্যায়ের আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে মিসক্যারিয়েজ। মিসক্যারিয়েজও কিন্তু জীবন ক্ষুণ্ণকারী অপরাধের মধ্যে পড়ে। তারপরে আছে হচ্ছে 319 থেকে শুরু হবে আঘাত, মানে হার্ট, সেটা গুরুতর আঘাত বা সাধারণ আঘাত। এগুলো চলতে থাকবে 338 ধারা পর্যন্ত। আঘাত 319 থেকে শুরু করে 338 ধারা আঘাত। তারপরে 339-এ হচ্ছে বাধা প্রদান, কোনো মানুষকে চলাফেরায় বাধা প্রদান, আটকে ফেলা। তো এটা আছে 339-এ। তারপরে 340-এ আছে হচ্ছে কোনো জায়গায় আটকে রাখা, কোনো বদ্ধ স্থানে কোনো মানুষকে, যেটাকে কনফাইনমেন্ট বা আটক বলা হচ্ছে। এভাবে চলতে থাকবে। তারপরে এর মধ্যে 354 আছে, খুবই গুরুত্বপূর্ণ। 354-তে বলা হচ্ছে কোনো নারীর শ্লীলতাহানি করা, অর্থাৎ কোনো নারীকে বিবস্ত্র করার চেষ্টা করা, তার শালীনতা নষ্ট হয়, এই ধরনের সিচুয়েশন তৈরি হয়। এরপরে 375 ধারা আছে, খুবই গুরুত্বপূর্ণ, যেটা রেপের সংজ্ঞা দেওয়া আছে। 376 রেপের সাজা। 377 377 সর্বশেষ হচ্ছে ধারা এই ষোড়শ অধ্যায়ের আনন্যাচারাল অফেন্স, অর্থাৎ প্রকৃতির নিয়মের বাইরে যে যৌন কাজকর্ম করা, যেটা ধর্মীয় মতেও নিষিদ্ধ, হারাম, এবং আইন মতেও সেটা শাস্তিযোগ্য অপরাধ। তো এইগুলো আমরা দেখব। তো যখনই আপনার ষোড়শ অধ্যায় মাথায় আসবে, তেমনি আমার মতো যে কার পরে কি আছে এটা মাথায় আসতে হবে। এই বিন্যাস 2-তে এটা দেওয়া আছে। প্রয়োজনে এই যে নোট আপনার সামনে আছে, বিন্যাস 2টা একটু প্রথম দিকে দেখে নেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে ষোড়শ অধ্যায়ের মধ্যে আছেটা কি। তো ষোড়শ অধ্যায়ের আমরা আজকে দুইটি পার্ট পড়ব। একটা হচ্ছে জীবন ক্ষুণ্ণকারী অপরাধ, যেখানে মানুষের মৃত্যু হতে পারে, হয়, এবং আরেকটা হচ্ছে মিসক্যারিয়েজ, মানে গর্ভপাত। এই দুইটা বিষয় আমরা আজকে জানবো। খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে এমসিকিউ, রিটেন, ভাইবা এবং বাস্তবে অনেক মামলা হয়, এটা জানা খুবই জরুরি। তাহলে শুরু করছি। ধারা 299, অপরাধমূলক, নিন্দনীয় বা দণ্ডনীয় নরহত্যা। বাংলা বেশ কয়েকটা নাম থাকতে পারে, কিন্তু ইংরেজি একটাই, কালপেবল হোমিসাইড। হোমিসাইড, আমাদের যে মানুষ, মানুষের বৈজ্ঞানিক নাম কি? মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো সেপিয়েন্স। হোমো থেকে হোমি, তাহলে হোমি বা হোমো, এটা দ্বারা বোঝাচ্ছে হিউম্যান। আর সাইড শব্দের অর্থ হচ্ছে হত্যা। তাহলে হোমিসাইড মানে মানব হত্যা বা নরহত্যা। নর দ্বারা এখানে শুধুমাত্র পুরুষ না, নারীকেও অন্তর্ভুক্ত করবে, মানে মানব হত্যা বা মানুষকে হত্যা করা। আর কালপেবল, কালপেবল শব্দের অর্থ যেটা নিন্দনীয় বা দণ্ডনীয় বা অপরাধমূলক, যেটার জন্য শাস্তির বিধান আছে, এই ধরনের হত্যা। হুইভার কজেস ডেথ বাই ডুইং অ্যান অ্যাক্ট উইথ দ্য, তাহলে কেউ যদি মৃত্যু ঘটায় এই ধরনের কাজের মাধ্যমে, কি ধরনের কাজ, এবং এই কাজের সাথে যদি কি থাকে, এই কাজের সাথে যদি থাকে ইন্টেনশন অফ কজিং ডেথ, কি থাকবে? ইন্টেনশন অফ কজিং ডেথ, অর্থাৎ মৃত্যু ঘটাবার
উদ্দেশ্য, উইথ দ্য ইন্টেনশন অফ কজিং সাচ বডিলি ইনজুরি। তাহলে মেরে ফেলে দেওয়ার ইন্টেনশন থাকবে, মেরে ফেলে দেওয়ার ইন্টেনশন থাকবে। এক নম্বরে হচ্ছে ইন্টেনশন অফ কজিং ডেথ, দুই নম্বরে হচ্ছে উইথ দ্য ইন্টেনশন অফ কজিং সাচ বডিলি ইনজুরি অ্যাজ ইজ লাইকলি টু কজিং ডেথ, মানে এমন শারীরিক আঘাত যেটার মাধ্যমে একজন মানুষ মারা যেতে পারে। অর উইথ দ্য নলেজ, তিন নম্বর পয়েন্ট কি, উইথ দ্য নলেজ দ্যাট হি ইজ লাইকলি বাই সাচ অ্যাক্ট টু কজ ডেথ, অর্থাৎ এমন ধরনের আঘাত যে আঘাতের মাধ্যমে মানুষ মারা যেতে পারে, এটা জেনে বুঝেই সে আঘাতটা করা। তাহলে প্রথমে খুবই সিরিয়াস, যে মেরে ফেলার উদ্দেশ্যে আঘাত করা। দুই নম্বর হচ্ছে এমন আঘাত করা যেন মানুষ এই আঘাতে মারা যায়। আর আরেকটা তিন নম্বর পয়েন্ট হচ্ছে জেনে বুঝে এমন আঘাত করা যে আঘাতে আসলে মানুষ, স্বাভাবিক মানুষ মারা যেতে পারে। তো এগুলোর যদি বাংলা করি আমি, কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে, ইন্টেনশন টু কজিং ডেথ। দুই নম্বর হচ্ছে মৃত্যু ঘটতে পারে এমন আঘাতের অভিপ্রায় নিয়ে, মানে আঘাতটা করব এমন যে মারা যেতে পারে। তাহলে প্রথমে মৃত্যু ঘটানোর অভিপ্রায়, দ্বিতীয়টা হচ্ছে গুরুতর আঘাতের অভিপ্রায় যে আঘাতে মানুষ মারা যেতে পারে, তৃতীয় হচ্ছে মৃত্যু ঘটতে পারে এমন বিষয় জেনে কোনো কার্যের মাধ্যমে মৃত্যু ঘটায়, অর্থাৎ এই কাজটা করলে একটা মানুষ মারা যেতে পারে সেটা জেনে বুঝে করা, তবে তা অপরাধমূলক নরহত্যা হিসেবে গণ্য হবে। অপরাধমূলক নরহত্যার সংজ্ঞা আমরা পেলাম 299 ধারা। আসলে এইটা অ্যাকচুয়াল সংজ্ঞা না, এটা সংজ্ঞা যদিও বলি তো এখানে ধোঁয়াশা তৈরি হয়। 299 এবং 300 ধারার পার্থক্য আসলে করা সম্ভব না। 299 ধারায় আসলে মানব হত্যা বা এখানে হোমিসাইডের মোটামুটি একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করা হয়েছে, যে মানুষ হত্যা তখনই সেটা কি হবে, অপরাধজনক হবে এই তিনটি ক্ষেত্রে। এরপর আমরা উদাহরণ দেখি। কূপের মুখে ঘাস পেতে ভাত তৈরি করে হত্যা, একজন ব্যক্তি কূপের মুখে ঘাস পেতে রেখেছে, ওই কূপে মানুষ পড়ে মারা গেছে, সেক্ষেত্রে অপরাধমূলক নরহত্যা হবে। এখানে উদাহরণ দেওয়া আছে। ঝোপের আড়ালে আছে জেনে কাউকে গুলি করে হত্যা, অপরাধমূলক নরহত্যা। তার মানে আমি ঝোপের এই পাশে আছি, ঝোপের অন্য পাশে গাছের আড়ালে একজন ব্যক্তি আছে, আমি গুলি করে তাকে মেরে ফেললাম, তাহলে আমার এটা কালপেবল হোমিসাইড হবে। পাখি বা মুরগি চুরির উদ্দেশ্যে ছোড়া গুলিতে ব্যক্তির যদি মৃত্যু হয়, তার মানে উদ্দেশ্য ছিল পাখি চুরি করা বা মুরগিকে গুলি করে হত্যা করা, এখানে ইংরেজি ব্যবহার করেছে ফল। ফল বলতে এখানে কোথাও কোথাও মুরগি বলা হচ্ছে বা কোথাও কোথাও পাখি বলা হচ্ছে বা কোথাও কোথাও হাঁস বলা হচ্ছে। তো যেটাই হোক না কেন, যে কোনো বন্য প্রাণী বা পাখি হত্যার উদ্দেশ্যে এবং সেটা চুরি করার উদ্দেশ্যে যদি কেউ গুলি করে এবং এই গুলিটা কোনো মানুষকে যদি বিদ্ধ করে এবং তিনি যদি মারা যান, তাহলে যেহেতু মানুষকে মারার উদ্দেশ্য তার ছিল না, তাই এটা কালপেবল হোমিসাইড হবে না। যদিও ওই ব্যক্তির গুলিতে মারা গেল, কিন্তু এটা কালপেবল হোমিসাইড হবে না। ব্যাখ্যা এক, অসুস্থ ব্যক্তিকে আঘাতের মাধ্যমে হত্যা অপরাধ হবে। একজন ব্যক্তি অসুস্থ আছে, তার হার্টে রিং পরানো আছে, তার বুকে যদি একটা সামান্য আঘাত করা হয়, একটা ঘুষি মারা হয়, তাহলে মানুষটা মারা যেতে পারে হার্ট ব্লক হয়ে। হয়তোবা ওই ব্যক্তিটা জানতো যে এখানে কি আছে, তার রিং পরানো আছে, তো জেনে বুঝে যদি তার বুকে আঘাত করে তাহলে অবশ্যই সেটা অপরাধ হবে। ব্যাখ্যা দুই, আঘাতের মাধ্যমে হত্যা যদিও যথাযথ চিকিৎসায় বেঁচে যেত তাও অপরাধ হবে। এখন কাউকে চাকু মেরে দিল, স্ট্রাইপ করলো, ছুরির আঘাতে তার রগ বা ভেন বা শিরা কেটে গেল, এই শিরা কাটার ফলে অতিরিক্ত রক্তক্ষরণে সে মৃত্যুবরণ করলো, এটা অপরাধ হবে। এখন আসামি বলতে পারে তাকে যদি দ্রুত ডাক্তারখানা নিয়ে যাওয়া হতো তাহলে তো বেঁচে যেত, দ্রুত কেন ডাক্তারখানা নিয়ে যায়নি, আমি তো আর বুঝতে পারিনি সে মারা যাবে। তো এই অজুহাত কিন্তু কি হবে না, সাধারণ ব্যতিক্রমের সুবিধা নিয়ে আসবে না তার জন্য, কারণ সে আঘাত করেছে এবং এই আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে ওই মানুষটি মারা গেছে। এখন সেটা বলতে পারে না যে আপনি যথাযথ কেন চিকিৎসা করেননি সময় মতন। ব্যাখ্যা তিন, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে, এর আগে 23 সালে প্রশ্ন এসেছিল। মাতৃগর্ভস্থ
মানে মায়ের পেটের মধ্যে, মাদার্স ওম, মায়ের পেটের মধ্যে কি আছে? শিশু আছে। কোনো শিশুর মৃত্যু ঘটানো নরহত্যা নয়। মানে মায়ের পেটের মধ্যে যদি কোনো শিশু থাকে, এই শিশুর মৃত্যু ঘটানোকে কি নরহত্যা বলা হবে না। ইংরেজি হচ্ছে দ্য কজিং অফ দ্য ডেথ অফ এ চাইল্ড ইন দ্য মাদার্স হোম ইজ নট হোমিসাইড। এটা নরহত্যাই নয়। মায়ের গর্ভে যদি কোনো সন্তান থাকে, বাচ্চা থাকে, তাহলে তাকে কি বলা হবে? ফিটাস। ফিটাস বলতে ভ্রূণ। কিন্তু যদি শিশুটির শরীরে আংশিক ভূমিষ্ঠ হয়, অর্থাৎ কোনো শিশুর যদি আংশিক শরীরের কোনো অংশ বের হয়, হাত পা বা মাথার কোনো অংশ বের হয়, পুরোপুরি ভূমিষ্ঠ হয়নি, এই অবস্থাতে যদি তাকে হত্যা করা হয় তাহলে সেটাকে নরহত্যা বলা হবে। শ্বাস প্রশ্বাস গ্রহণ করুক আর না করুক, অনেক সময় একটা নবজাতক শিশু ভূমিষ্ঠ হবার পরে, জন্মগ্রহণ করার পরে শ্বাস প্রশ্বাস সঙ্গে সঙ্গে গ্রহণ নাও করতে পারে, কিছু ডিলেও হতে পারে শ্বাস প্রশ্বাসে। তো ডিলে হওয়ার অর্থ এই না যে শিশুটি মৃত জন্মগ্রহণ করেছে। এখন ওই অবস্থাতে যদি শিশুকে মেরে ফেলার উদ্দেশ্যে কেউ কোনো অ্যাক্টিভিটিস করে, তাহলে এটা নরহত্যা শামিল হবে। তাহলে এমন শিশুর মৃত্যু ঘটানো নরহত্যা হবে। তার মানে মায়ের গর্ভে পুরোপুরি থাকা অবস্থায় মেরে ফেললে সেটা নরহত্যা না, কিন্তু সামান্য অংশ যদি বের হয় বা পুরোপুরি বের হওয়ার পরে যদি মারা হয় তাহলে নরহত্যা হবে। এটা কেন করা হয়েছে? আমার নোটের প্রথম দিকে দেখবেন যে সংজ্ঞা আছে বা ডেফিনেশন আছে, সেখানে লাইফ বা জীবনের সংজ্ঞা দেওয়া আছে। তো জীবন বলতে শুধু মানব জীবনকে বোঝানো হচ্ছে, এবং এই মানব জীবনের মৃত্যুকেই মৃত্যু বলে ধরা হবে পেনাল কোড অনুসারে। এখন শিশু যখন মায়ের গর্ভে থাকে তখন তাকে শিশু বা মানুষ হিসেবে গণ্যই করা হবে না। ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে একজন হিউম্যান চাইল্ড বা মানব শিশু হিসেবে গণ্য করা হবে, আর গর্ভে থাকা অবস্থায় তাকে ফিটাস হিসাবে ধরে নিতে হবে, মানে ভ্রূণ হিসাবে ধরে নেওয়া হবে। তার মানে একটা শিশু ভূমিষ্ঠ হবার পরেই, আংশিক বা পুরোপুরি ভূমিষ্ঠ হওয়ার পরেই সে মানব জীবন পেল বা মানুষ হিসাবে তাকে গণ্য করা হবে, মানবের সম্মান তাকে দেওয়া হবে। এর আগে মাতৃগর্ভে থাকা অবস্থায় সে মানবের সম্মান পাবে না, কারণ পৃথিবীর মুখ না দেখা পর্যন্ত, ভূমিষ্ঠ হওয়া না হওয়া পর্যন্ত তাকে মানব হিসেবে গণ্য করা হচ্ছে না। আতিকুর রহমান সাহেব, লাইনে আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এতটুকু থেকে কি বুঝলেন? এই যে মানব গর্ভে থাকা শিশু মেরে ফেললে সেটা নরহত্যা হবে না, অন্য অপরাধ হতে পারে, সেটা আমরা দেখব। 312-তে আছে মিসক্যারিয়েজ বা গর্ভপাত করানো, সেটা ভিন্ন অপরাধ, কিন্তু সেটা মানব হত্যা নয়, কারণ গর্ভে থাকা অবস্থায় তাকে মানব হিসেবে ধরাই হবে না। ক্লিয়ার হলো বিষয়টা? যে স্যার, যে গর্ভের সন্তান যদি কেউ করে নষ্ট করে তাহলে সেটা অপরাধ হবে না। যখন সন্তানটি সামান্য অংশ মানে প্রসবকৃত হয় বা পুরা সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়, তখন যদি কেউ তাকে হত্যা করে তখন সেটা কালপেবল হোমোসাইড হবে। এটুকু হ্যাঁ, বুঝলাম স্যার। নরহত্যা হবে। ঠিক আছে। ওনার হত্যা হবে, জি। তো 299 আসলে ওভারঅল মানুষকে হত্যা করলে অপরাধ হবে, এবং তিনটি যে এলিমেন্ট দেওয়া আছে, তিনটি এলিমেন্টের সাথে যদি মিলে যায় তাহলে এটা কালপেবল হোমিসাইড বলা যাবে। আসলে আমরা যদি মৃত্যুকে চিন্তা করি, তাহলে মৃত্যুকে প্রধানত দুই ভাগে ভাগ করা যাবে। আপনাকে লাইনে নিলে খসখস শব্দ হয়, খসখস শব্দ হয়, নয়েজ হয়, বুঝতে পারছেন? এই কারণে লাইনে লাইনে মানে লাইনে লেখা সম্ভব হচ্ছে না। আচ্ছা, নয়েজ ফ্রি কে আছেন? কামরুজ্জামান ভাই আসেন লাইনে। সাধারণত কামরুজ্জামান ভাই নয়েজ ফ্রি থাকেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। নয়েজ ফ্রি আছেন তো নাকি? ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছেন 299 ধারা? জি স্যার। আর একটু সময় দিই। তো আপনাদের যার প্রবলেম হবে 299 ধারা বুঝতে হাত উত্তোলন করে কথা বলবেন। মনে করেন মৃত্যু, একটা মানুষ যখন মারা যায় সেটাকে দুই ভাগে ভাগ করা যাবে। মৃত্যুকে, সকল প্রকার মৃত্যুকে, যত মানুষ মারা যায় সকল প্রকার মৃত্যুকে দুই ভাগে ভাগ করা যাবে। এক নম্বর হচ্ছে ন্যাচারাল ডেথ। ন্যাচারাল ডেথ যেমন ভূমিকম্পে মানুষ মারা গেল না গতকালকে, জি জি এটা হচ্ছে ন্যাচারাল জি। ডেথ, কারণ এটা ন্যাচারের কারণে মারা গেছে। তাহলে ন্যাচারাল ক্যালামিটি বা প্রাকৃতিক দুর্যোগের কারণে যে মানুষগুলো মারা যায় সেটা হচ্ছে অ্যাক্ট অফ গড বলা হয়। হ্যাঁ, অ্যাক্ট অফ গড মানে এখানে বিধাতার, সৃষ্টিকর্তা কর্তৃক, হ্যাঁ, উপরওয়ালা কর্তৃক। সৃষ্টিকর্তা
সৃষ্টিকর্তার কোনো কাজের ফলে মারা গেছে, প্রাকৃতিক দুর্যোগের ফলে। জি আল্লাহ চেয়েছে মেরে ফেলেছে, ভগবান চেয়েছে মেরে ফেলেছে। ঠিক আছে? তো জি স্যার। এটা হচ্ছে অ্যাক্ট অফ গড। আতিকুর রহমান সাহেব একটু হ্যাং করেন, আমি একটু পয়েন্টটা বুঝিয়ে নিই, তারপরে লাইনে নিচ্ছি আপনাকে। তাহলে এটা একটা বিষয়। আবার কেউ বয়স হয়ে গেছে, বার্ধক্য কারণে মারা যেতে পারে। ঠিক আছে? এটাও জি কিন্তু ন্যাচারাল ডেথ। তারপর একজন শিশু, যে কোনো বয়সের মানুষ অসুস্থতার কারণে মারা যেতে পারে, এটাও হচ্ছে ন্যাচারাল ডেথ। যদিও আমরা বলি অকালে মৃত্যুবরণ করলো, কিন্তু এই যে কোনো অসুখে যদি মারা যায়, যেমন করোনা ভাইরাসে মানুষ অনেক মারা গেল, তারপরে অনেক সময় ডায়রিয়াতে বা ম্যালেরিয়াতে, তারপরে চিকুনগুনিয়া, এই ধরনের বিভিন্ন অসুখে মানুষ মারা যায়। এমনি সাধারণ অসুখেও মানুষ মারা যেতে পারে, ক্যান্সার সহ ভয়াবহ অসুখ তো আছেই। তো এই যে বিভিন্ন অসুস্থতার কারণে অসুখে মারা যায়, ইলনেস, ডিজিজ, এটাকেও আমরা কি বলবো? ন্যাচারাল ডেথ। কারণ এই কারণে কিন্তু ওই যে করোনা ভাইরাসের নামে মামলা করা যায় না, কারণ এটার জন্য কাউকে দায়ী করা যায় না। দায়ী করা যায় কি? জি স্যার। তাহলে অসুস্থতায় মারা গেলেও এটা ন্যাচারাল ডেথের মধ্যে পড়বে, কারণ এইটা কালপেবল না। তার মানে এটা দণ্ডনীয় না বা শাস্তিযোগ্য না, পানিশেবল না। যেটা পানিশেবল, যেটা পানিশেবল সেটা ন্যাচারাল না। তার মানে সেটা আনন্যাচারাল। তাহলে আনন্যাচারাল কি? কেউ কাউকে মেরে ফেলেছে, আনন্যাচারাল। কেউ নিজে নিজেকেও মেরে ফেলেছে, এটাও কিন্তু আনন্যাচারাল। আত্মহত্যা করাও কিন্তু, সুইসাইড করাও কিন্তু আনন্যাচারাল ডেথ। কারণ সুইসাইড না করলে সে স্বাভাবিকভাবে মারা যেত না। তাই সুইসাইড করলেও কিন্তু পোস্টমর্টম করতে হয়। হ্যাঁ, এবং পুলিশ কেস লিখে দেয়, এবং ইউডি কেস, ইউডি মানে আনন্যাচারাল ডেথ, এটাকে ইউডি কেস বলে। আচ্ছা, তাহলে যদি ইউডিকেস, জি ইউডি, এই বিষয়টা শোনা যায় স্যার প্রায়, ইউডিকেস। হ্যাঁ ইউডি কেস বা পুলিশ কেস যেখানে হবে, যে হত্যা, সেটা অ্যাক্সিডেন্টাল ডেথ হতে পারে বা সন্দেহজনক কোনো মৃত্যু হতে পারে। তো এই সবগুলো ইউডি কেসের ক্ষেত্রেই কোনোটা হবে কালপেবল, কোনোটা আবার কালপেবল নাও হতে পারে। সেটা হচ্ছে ইনভেস্টিগেশনের বিষয়। পোস্টমর্টম সুরতহাল করে সেটা দেখা হয়। তো যদি কাউকে দায়ী করা যায়, এই দায়ের উপরে ভিত্তি করে অপরাধটাকে বিভিন্ন ক্যাটাগরিতে ফেলা যাবে। তো সবগুলোই দণ্ডনীয় যে হত্যাগুলো আছে সবগুলোকেই একত্রে কালপেবল হোমিসাইড বলা হচ্ছে। হ্যাঁ, একসঙ্গে আছে। তো কালপেবল হোমিসাইডের মধ্যে মার্ডারটাও লুকিয়ে আছে। আমি আবারও বলছি, কালপেবল হোমিসাইডের মধ্যেও মার্ডারটা লুকিয়ে আছে। মনে করেন দুইটা জিনিস মিক্সড অবস্থায় আছে, কি? চাল এবং ডাল। চাল এবং ডাল মিক্সড করলে কি খিচুড়ি রান্না করা যায়? তো মনে করেন জি যে খিচুড়ি। এক বাটি চাল এবং ডাল একসঙ্গে আছে। তো চাল ডাল যদি একসঙ্গে থাকে, এটাকে আমরা বলতে পারি যে খিচুড়ি রান্নার একটা উপকরণ। তো এই যে একত্রে আছে, যদি আমরা আলাদা আলাদা না করি, তাহলে চাল ডাল একসঙ্গে আমরা বলতে পারি। তো এখানে কালপেবল হোমিসাইড এমন একটা বিষয় যার মধ্যে মার্ডারটাও লুকায়িত আছে। তার মানে মার্ডারের চারটা এলিমেন্ট আছে, আমরা 300 ধারা একটু পরে দেখব। সেটা এই যে 300 ধারার আগে 299 ধারার যে তিনটা এলিমেন্ট আছে, এর সঙ্গে কিছুটা মিল আছে। তাই অনেকের কনফিউশন তৈরি হয়। যদি আমরা এভাবে বলতে চাই যে কালপেবল হোমিসাইড হচ্ছে মা, হত্যার অপরাধের একটা মা, মানে একটা বড় আঙ্গিকে, এবং মার্ডার হচ্ছে তার একটা সন্তান, মানে একটা আচ্ছা। নির্দিষ্ট ক্যাটাগরি। ঠিক আছে? যেমন আমরা যদি ইংলিশ গ্রামার পড়তে যাই, নাউন, 5 প্রকার নাউন আছে। 5 প্রকার নাউনের মধ্যে কমন, জি প্রথমে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, হ্যাঁ ম্যাটেরিয়াল নাউন, এ ধরনের 5 প্রকার নাউন আছে। তো কমন নাউন যদি আমরা বুঝতে যাই, যেমন বলি যে মানুষ, মানুষ একটা কমন নাউন। এখন এই মানুষের মধ্যে আবার অনেক নাম আছে, অনেক ক্যাটাগরি আছে একসঙ্গে। তো এই ধরনের কালপেবল হোমিসাইড বলতে সকল হত্যা যেটাতে বিচারের ব্যবস্থা করা যেতে পারে, এবং এরই একটা নির্দিষ্ট অংশ হচ্ছে কি? যেমন মার্ডার। মানুষের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে। মানুষ জি শিশু হতে পারে, বড় হতে পারে, নারী হতে পারে, পুরুষ হতে পারে, বৃদ্ধ হতে পারে, ইয়ং হতে পারে, বিভিন্ন ক্যাটাগরি আছে। তারপরে বাংলাদেশি, তার ভারতীয়, বিভিন্ন ক্যাটাগরি। মানুষ বললে পৃথিবীর সকল মানুষকে বোঝাচ্ছে, হিউম্যান বিং। কিন্তু হিউম্যান বিং এর মধ্যে অনেক ক্যাটাগরি আছে। হ্যাঁ, বয়সের ভিত্তিতে ক্যাটাগরি আছে, লিঙ্গের ভিত্তিতে ক্যাটাগরি আছে, তারপরে সুস্থ অসুস্থর ভিত্তিতে, দেশের ভিত্তিতে ক্যাটাগরি আছে, চেহারার ভিত্তিতে ক্যাটাগরি আছে, হাইটের ভিত্তিতে ক্যাটাগরি আছে, তারপরে শিক্ষা অশিক্ষা এর ভিত্তিতে ক্যাটাগরি আছে। তো এই যে বিভিন্ন ক্যাটাগরি করার আগে যে অবস্থায় আছে, সবকিছু মিলে কি মানুষ।
তার মানে এটা একটা ওভারঅল বড় একটা কমন বিষয়, সেটা হচ্ছে কালপেবল হোমিসাইড। এখন কালপেবল হোমিসাইডের মধ্যেই একটা পার্ট হচ্ছে মার্ডার। মার্ডার। বাংলাদেশ, আমাদের যে পেনাল কোড, এই পেনাল কোডে এই 299 এবং 300 ধারার উপস্থাপনা সঠিকভাবে নাই। বিদেশের যে আইনগুলো আছে এখানে আরো কয়েকটা ক্যাটাগরি আছে, তার মধ্যে আছে ম্যানস্লেটার, হ্যাঁ, ম্যানস্লেটার, এ ধরনের আরো কিছু আছে। তারপরে ম্যানস্লেটারটা কি স্যার? ম্যানস্লেটার মানে হচ্ছে মানব হত্যা। ও স্ল্যাট, আচ্ছা আচ্ছা আচ্ছা। যেমন আপনার ম্যানস্লেটার মানেও মানব হত্যা। তারপরে আরো আছে যেমন অ্যাসাসাইন। অ্যাসাসিন শব্দের অর্থ মানে আহ, যেমন কোন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে যদি হত্যা করা হয়, হ্যাঁ, অ্যাসাসিন, আচ্ছা অ্যাসাসিন বলা হয়। তো এখানে বিভিন্ন ক্যাটাগরি করেছে বাইরের আইনগুলো, কিন্তু আমাদের বাংলাদেশে এই কালপেবল হোমিসাইড এবং মার্ডার এই দুইটা একসঙ্গে করে প্রথমে 299 ধারা, তারপরে 300 ধারায় যে এই দুইটাকে আলাদা করেছে। যদি একটাই ধারা রাখতো তাও কনফিউশন কম হতো, দুইটা ধারা করেই কনফিউশনটা বেশি। অনেকে মনে করে 299 মানে কালপেবল হোমিসাইড, 300 ধারাতে শুধু মার্ডার। আসলে তা না। আমরা এখন 300 ধারা পড়বো, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। দেখেন এখানে 300 ধারায় প্রথমে কি লিখেছে, খুন বা মার্ডার। তাহলে এটা দেখে তো সবাই কনফিউজড হবে যে 299 মানে কালপেবল হোমিসাইড আর 300 মানে মার্ডার, কারণ প্রথমে এর শিরোনামটাই দিয়ে দিয়েছে মার্ডার বলে। বুঝতে পেরেছেন? জি জি। কিন্তু 300 ধারায় কিন্তু শুধু মার্ডার না, এর মধ্যে কালপেবল হোমিসাইড কি এবং মার্ডার কি দুইটাই বলা আছে। এবং যদি লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে যে কালপেবল হোমিসাইড এবং মার্ডারের মধ্যে পার্থক্য লিখুন, আপনার 299 ধারার খুব একটা কাজই লাগে না। 300 ধারার মধ্যেই পার্থক্য আছে। 299 ধারা জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি সেকশন, এই মৃত্যুকে বোঝানোর জন্য। এখন যদি এখানে কালপেবল হোমিসাইড না বলে যদি বলা হতো যে হত্যা, শুধু যদি হত্যা বলা হতো, হ্যাঁ, তাহলে 299 হত্যার একটা ধারণা দিত। আর এখানে 300 ধারায় লিখতে হতো মার্ডার বা কালপেবল হোমিসাইড অ্যান্ড মার্ডার, শিরোনামটা এইভাবে যদি আসতো তাহলে এটা আরো স্পষ্ট হতো। তার মানে 300 ধারা জাস্ট মার্ডার না, কালপেবল হোমিসাইডের কথাও বলা আছে। তো মার্ডারের এখানে সংজ্ঞা আমরা পাচ্ছি প্রথমেই 300 ধারার স্যার এক মিনিট বিষয়বস্তু। স্যার। স্যার এই তো আমাদের যারা স্যার বিশিষ্ট আইন বিশ্লেষক যারা আছে, এনারা কি দীর্ঘদিন ধরে এই বিষয়টা নিয়ে তেমন কাজ করেনি স্যার? যেটা আরো কিভাবে একটু সহজলভ্য বা একটু এই করা যায়, ভালো করা যায়, নাকি এই গতানুগতিক ধারাই চলছে? কারা করবে? আইন কারা বিশ্লেষক করবে? যারা স্যার, আমাদের 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 আইন দেশে বিশ্লেষক যারা আইন কারা? বিশ্লেষক। ল ল মেকার কারা বাংলাদেশের বলেন? রাজনৈতিক কথাবার্তা 2 মিনিট বলিনি। আমি রাজনৈতিক বক্তব্য খুব একটা দিই না, রাজনীতি স্যার ল বুঝি। মেকার মূলত স্যার, আমরা যেটা বুঝতে পারি স্যার, ওই যে মানে রাজনৈতিক নির্বাচিত সাংসদ প্রতিনিধি আছে, তো মন্ত্রী সাংসদ পরিষদ। যারা, যারা এমপি, মেম্বার জি অফ এমপি। পার্লামেন্ট। পার্লামেন্ট মানে জি কি? আইনসভা, আইন তৈরির কারখানা হচ্ছে পার্লামেন্ট। তাহলে পার্লামেন্টের যারা নেতা, বাংলাদেশের আপনার অ্যাডভোকেট হওয়ার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে ল গ্রাজুয়েট, এলএলবি অনার্স অথবা অন্য সাবজেক্টে গ্রাজুয়েশন করে 2 বছরের এলএলবি পাস, তাই না? এটা হচ্ছে আপনার জি জি। শিক্ষাগত যোগ্যতা। বিসিএস ক্যাডার হতে হলেও আপনাকে কোনো না কোনো সাবজেক্টে গ্রাজুয়েশন পাস করতে হবে। এমপি হওয়ার যোগ্যতা কি আপনার কি জানা আছে? এমপি হতে হলে না, এমপি শিক্ষাগত হওয়ার কোনো যোগ্যতা কি? যোগ্যতা উল্লেখ করা নাই স্যার। ও তো মানে এমপি উল্লেখ করা হওয়ার নাই জন্য, তেমন। এমপি হওয়ার জন্য স্বাক্ষরেরও যোগ্যতার দরকার নাই। যদি কেউ যদি নিরক্ষর হয়, জাস্ট আঙ্গুলের ছাপ দিয়েও সে টিপ ভোট স্বাক্ষর। করতে পারবে। জি, টিপ স্বাক্ষর দিয়ে এমপি হবে, তাহলে তারা আর কিভাবে করবে? তবে স্যার পরবর্তীতে স্যার যারা এই যে যেমন আপনি ফেস করছেন এরকম, তো স্যার আপনার যারা সিনিয়র স্যার ছিলেন, যারা ম্যাজিস্ট্রেট বা যারা পরে সচিব হয়, যারা বিচারপতি হয়, তারা তো স্যার এগুলো জানে, তো তারা তো স্যার এটা রিড করতে পারে বা আহ, একটা আলোচনা পরামর্শ করে এটা সমাধান না করতে না, পারে। হ্যাঁ, এই যে এই সরকার কত আইন তৈরি করছে, করছে না, অ্যাকচুয়ালি হচ্ছে এমপি মন্ত্রীদের হাতের পুতুল হয়ে যায় জি জি সবাই। জি। এটা হচ্ছে মূল কথা। বড় ঠিক বড় সব আছে? অযোগ্য লোকগুলো আসলে এই জায়গাগুলো যায় তো। ঠিক আছে স্যার, আপনি না, শুরু করেন। সবাই অযোগ্য সেটা বলছি না, কিন্তু মূল ফ্যাক্টটা আপনাকে 2 মিনিটে বোঝাই দিলাম। ঠিক জি আছে? স্যার জি স্যার। এই কারণে এইটা প্রবলেমটা হচ্ছে এই জায়গায়। তো আপনি চিন্তা করেন, আপনি শিক্ষিত হন, এবং এই যে নেক্সট যে ভোট আছে, আপনার এলাকার প্রতিনিধি যে ভালো আছে, হ্যাঁ, তাকে ভোট দিবেন। ঠিক আছে? জি জি জি। হ্যাঁ, দিয়ে আপনি এটা চিন্তা করবেন, যেহেতু আপনি একজন সচেতন ব্যক্তি, তো কাকে ভোট দিলে এই ধরনের জায়গাগুলো ক্লিয়ার হবে। যেমন আপনার আরো কিছু হাস্যকর সেকশন আছে, তাই না? 310 ধারায়, সরি 510 ধারায়
10 টাকা জরিমানা। 10 টাকা জরিমানা কি হবে এখন? অপরাধ আটকানো যাবে? জি আসলেই মানে কোনো টাকার আমরা অঙ্কই না। এই এটা হচ্ছে 1860 সালের আইন ভাই, ওই আইনটাকে আমরা ধুয়ে মুছে খাচ্ছি ভাই। আর কিছুদিন পরে তো 60 সাল চলে আসবে, 2000। তাহলে 200 বছর পুরাতন আইন আমরা চালাচ্ছি। আমাদের মগজ এরকম যে আমরা একটা নিজের আইন তৈরি করতে পারি না। তারপর আরেকটা মজার ইন্টারেস্টিং ঘটনা বলি। আমাদের বর্তমানে যৌতুক আইন কত সালের? যৌতুক নিরোধ আইন কত সালের বলেন? স্যার এটা আমার জানা নেই স্যার, সরি স্যার। যৌতুক নিরোধ আইন হচ্ছে 2018 সালের আইন। হ্যাঁ। তো আচ্ছা এটা আচ্ছা। বাংলাদেশের তৈরি আইন। আচ্ছা। এবং এই আইনটা আবার আগে ছিল হচ্ছে 1980 সালের। তাহলে 1980 সালে থেকে 80 সাল থেকে 2018 সাল কত বছর হয়? 38 বছর, তাই না? জি জি জি, 38 বছর। তো এই 38 বছরে এই আইনটা অচল হয়ে গেছে। তার মানে 1980 সালের আইন, যৌতুক নিরোধ আইনটা ফেলে দিয়ে আবার 2018 সালে নতুন আরেকটা যৌতুক নিরোধ আইন করতে হচ্ছে। তার মানে আগের আইনটা রিপিল করা হয়েছে, অ্যামেন্ডমেন্ট না। কিন্তু অ্যামেন্ডমেন্ট করলে তো আমরা 1980 সালেরই আইন বলতাম। তো রিপিল মানে আগের আইনটা পুরোটা বাদ, নতুন আইন বাতিল। দিয়ে রিপ্লেস করে দেওয়া। এ ফ্রেশ নতুন আইন। তাহলে 38 বছর টিকে না আমাদের যারা ল মেকার তাদের আইন, কিন্তু আমরা 200 বছর পুরাতন আইন প্রায় চালাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আজকাল এটাই আমাদের চলুক স্যার আপাতত। আইনের রিয়েলিটি। এখানে আরো কিছু ইন্টারেস্টিং সেকশন আছে, সেগুলো পড়তে গিয়ে আমরা এই আইনটাকে সমালোচনার জায়গায় সমালোচনা করব, যেগুলো ভবিষ্যতে অ্যামেন্ডমেন্ট হওয়ার দরকার। আচ্ছা, হয়তোবা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মার্ডার বা খুনের সংজ্ঞা, এই সংজ্ঞা পড়ার আগে আপনাদের কনফিউশন দূর করার জন্য আমি কিছু কথাবার্তা দিয়েছি। আমার নোটে যে উপস্থাপন, এটা বাংলাদেশের কোনো গাইডে নাই এবং বেয়ার একটাও নাই। এবং আমার এই উপস্থাপনাটা যদি বুঝতে পারেন তাহলে 300 ধারাকে ক্র্যাক করতে পারবেন সহজে। তো প্রথম আমি কি বক্তব্য দিচ্ছি, 300 ধারায় বিষয়বস্তু দুইটি, মানে আপনার মাথায় যে কনফিউশন তৈরি হওয়ার জায়গাটা আমি কমিয়ে দিচ্ছি। আপনি এখন ধরে নেন 300 ধারায় শুধু মার্ডার না, বিষয়বস্তু আছে দুইটি। কি কি? এক নম্বর আছে অপরাধমূলক নরহত্যা। এক নম্বরে কি আছে? অপরাধমূলক অপরাধমূলক নরহত্যা নরহত্যা যখন খুন হিসেবে গণ্য। যখন খুন হিসেবে গণ্য। ইংরেজি হচ্ছে হোয়েন কালপেবল হোমিসাইড ইজ মার্ডার। তার মানে যখন কালপেবল হোমিসাইড এবং মার্ডার এক হয়ে যাবে। রাইজ, রাইজ শব্দের অর্থ কি? RICE, রাইজ। RICE। হ্যাঁ, রাইস। চাল বা ভাত স্যার। হ্যাঁ, চাল ভাত উভয়ই হয়, তাই না? জি চাল বা ভাত উভয় হয়, তাহলে রাইস একটা জি কনফিউশন সৃষ্টিকারী শব্দ। এখানে ভাতের জন্য বয়েল রাইস বলতে পারতো বা ফ্রাইড রাইস বলতে জি পারতো, জি তাই জি না? জি জি, আরো কিন্তু সহজ রাইস হতো, জি মানেও স্যার। ভাত, রাইস মানেও আবার চাল, তাহলে চাল। কেমন কনফিউশন জি, তো! তো এরকম মানে এটা কনফিউশন খিচুড়ির এখানে চেয়ে, আছে। মানে খিচুড়ির চেয়ে বড় কনফিউশন স্যার। হুম। তো এখানে কালপেবল হোমিসাইডের ভেতরে কি আছে? মার্ডারটা লুকিয়ে আছে। তাই মানে এখানে দেখেন হোয়েন কালপেবল হোমিসাইড ইজ মার্ডার, তার মানে কালপেবল হোমিসাইড মার্ডারের সমান হয়ে গেল না? জি জি 299 ধারা পড়ানোর সময় কি বললাম, যে কালপেবল হোমিসাইডের মধ্যেই মার্ডার লুকিয়ে আছে। ওই চাল আর ডাল একসাথে থাকলে যা হয়। ঠিক আছে, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল যে যখন কালপেবল হোমিসাইড মার্ডারের সমান হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কালপেবল হোমিসাইডকে যখন আমরা মার্ডার বলতে পারবো, মার্ডার হিসেবে গণ্য করতে পারবো, তার মানে কোনো একটি অপরাধ হয়েছে, একটা মৃত্যু হয়েছে, এই মৃত্যু কাউকে দায়ী করা যাচ্ছে। ইউডি কেস হলো একটা, ইউডি কেস হওয়ার পরে এখন দেখতে হবে জাস্ট এটা কি মার্ডার পর্যন্ত যাবে কিনা, না কালপেবল হোমিসাইড হিসেবে ট্রিট হবে। কালপেবল হোমিসাইডের সাজা কম, মার্ডারের সাজা একটু বেশি। মার্ডারের জন্য সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড, কালপেবল হোমিসাইডের জন্য সর্বোচ্চ সাজা হচ্ছে যাবজ্জীবন। 301, আচ্ছা। 302, 303-এ আছে মার্ডারের সাজা, 304-এ আছে হচ্ছে কালপেবল হোমিসাইডের সাজা। আমরা একটু পরে দেখছি। তো এখানে তাহলে একটা ঘটনা যখন আমরা দেখব, দেখার পরে আমাদের খুঁজে বের করতে হবে যে এটা আসলে কাউকে দায়ী করা যায় কিনা। তার মানে এটা ন্যাচারাল ডেথ না আনন্যাচারাল আনন্যাচারাল ডেথ। ডেথ, প্রথমে দেখতে হবে। তাহলে আগে প্রথমে ফ্যাক্টটা কি, একজন মানুষের মৃত্যু বা একাধিক মানুষের মৃত্যু। যেমন ভূমিকম্পে মারা গেল মানুষ, দেওয়াল পড়ে মারা গেছে মানুষ, তাহলে এটা একটা আমরা ধরে নিচ্ছি ন্যাচারাল ডেথ, তাই কারণ নামে মামলা হচ্ছে না। কিন্তু যদি দেখা যায় যে হ্যাঁ, ভূমিকম্প হয়নি কিন্তু উপর থেকে একটা মানুষ ইট ফেলে দিয়ে একজন মানুষের মাথায় ইট পড়েছে, মানুষ মারা গেছে, তাহলে হয় ইচ্ছাকৃতভাবে ইট ফেলে দিয়েছে কাউকে মারার জন্য, তো ইট ছুড়ে মেরে মেরে ফেলেছে, অথবা
কাজ করতে গিয়ে নেগলিজেন্স মানে অবহেলার কারণে রাজমিস্ত্রির হাত থেকে ইট পড়ে গিয়ে কোনো মানুষ মারা গেছে, সেটার জন্য কিন্তু দায়ী করা যাবে স্যার, নেগলিজেন্সের অথবা কারণে। অথবা ওই যে আপনার রানা প্লাজা ধ্বংসের মতো হয়তো নিয়ম বহির্ভূত ভাবে বিল্ডিং বানিয়ে সেই বিল্ডিং ধসে মানুষ মারা গেছে, এটা হতে পারে। এটা হতে পারে, সেটা তো ন্যাচারাল না, জি সেটা তো ভূমিকম্পে জি ধসে জি যায়নি। জি জি দারুণ জি পয়েন্ট বলেছেন, সেটাও এটা হচ্ছে ম্যান মেড ডিজাস্টার। ডিজাস্টার দুই জি প্রকার না, জি একটা জি জি ন্যাচারাল, জি একটা হচ্ছে ম্যান মেড। তার ম্যান মানে মেড, এটার জি জন্য স্যার। কোনো মানুষকে দায়ী করা যায় কিনা, ম্যান মেড কিনা, এই জি একটা মানুষের মৃত্যুর কারণে কোনো মানুষ বা একাধিক মানুষ দায়ী কিনা, প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে, সেক্ষেত্রে সেটা জি আনন্যাচারাল হবে। যখন আনন্যাচারাল হবে তখন আমাকে খুঁজতে হবে এটা মার্ডার পর্যন্ত যাচ্ছে কিনা, কারণ মার্ডার মানে সর্বোচ্চ, এখানে মৃত্যুর জন্য সর্বোচ্চ সাজা আছে। আচ্ছা, এরপরে 2 নম্বর পয়েন্ট হচ্ছে একটু সেফ। অপরাধমূলক নরহত্যা যখন খুন হিসেবে গণ্য নয়, তার মানে এইটার গ্র্যাভিটি এত বেশি না যে এটাকে মার্ডার হিসেবে গণ্য করা হবে। হোয়েন কালপেবল হোমিসাইড ইজ নট মার্ডার বলছে, তার মানে এটা মার্ডারের মতো ঘৃণিত অপরাধ না, মার্ডারের থেকে একটু কম। এখন মার্ডারের বাংলা করা হয়েছে খুন, আর কালপেবল হোমিসাইডের বাংলা তো এর আগে আমরা দেখলামই, নরহত্যা বা হত্যা। জি তাহলে 300 ধারায় আমরা দুইটা জিনিস দেখছি, যে খুন অথবা খুন না হয়ে জাস্ট কালপেবল হোমিসাইড। তাহলে যেটা নট মার্ডার সেটা জাস্ট কালপেবল হোমিসাইড হিসাবেই থাকবে, তাই নয় কি? জি 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 এই মুহূর্তে আপনাদের কাছে যাদের কাছে নোট আছে, হ্যাঁ, এই যে এখানে যে অরেঞ্জ কালার হাইলাইট করেছি, যে মার্ডারের পাশে এখানে আপনারা লিখে নেন 301, 302, 303। হ্যাঁ, এই 3টা সেকশন লিখে নেন, মানে সাজার ধারা। এবং এই নিচে 304 লিখে নেন। 301, 302, 303। হ্যাঁ, তো মার্ডারের পাশে লিখে নেন 301, 2, 3, আর নট মার্ডারের কাছে লিখে নেন 304। তাহলে নট মার্ডার হলে সেটা অবশ্যই কালপেবল হোমিসাইডই হবে, তাই না? জি স্যার। তার মানে মার্ডারের আজকে একটু নিচে আছে, এটাই। আচ্ছা, এরপরে আমরা এগিয়ে যাই। 5টি ব্যতিক্রম সাপেক্ষে, অর্থাৎ কোনো হত্যাকাণ্ড যদি একটিও ব্যতিক্রমের মধ্যে না পড়ে তবে তা খুন। মানে এখানে 5টি ব্যতিক্রম আছে, 5টি ব্যতিক্রমের মধ্যে যদি চলে যায় তাহলে মানুষকে একটু ছাড় দিতে হবে, তার মানে নট মার্ডারের মধ্যে চলে যাবে। আর ব্যতিক্রমের মধ্যে যদি না যায় তাহলে এটা মার্ডার হিসেবে থাকবে। তাহলে একটা ঘটনা বা একটা হত্যাকাণ্ডকে মার্ডার বলবো না জাস্ট কালপেবল হোমিসাইড বলবো, মানে মার্ডার বলবো কি বলবো না, এটার জন্য 5টি ব্যতিক্রম আছে বা 5টি এক্সেপশন আছে। তাহলে 5টি ব্যতিক্রম আমাকে যদি মাথায় রাখতে পারি আমি, তাহলে এই 5টি ব্যতিক্রমকে আমরা কিসের সাথে তুলনা করব? আমব্রেলা। আমব্রেলা মানে কি? ছাতা। আপনি এখানে কোথাও লিখে নিতে পারেন যে 5টি ব্যতিক্রমকে আমরা আমব্রেলা বা ছাতার সাথে তুলনা করতে পারি। এখানে আপনি এই যে ফাঁকা জায়গাতে কি করতে পারেন, আমব্রেলা আঁকাই ফেলতে পারেন একটু নিজের মতো করে, বা লিখে নিতে পারেন। এখন মনে করেন যে বৃষ্টি হচ্ছে, আপনি যদি ছাতা বের করেন অন্তত মাথাটা তো সেফ হবে, তাই না? যদি ধীরে ধীরে বৃষ্টি হয় তাহলে জি জি। ছাতার কাজ কি? আপনাকে ভেজার হাত থেকে বৃষ্টি বাঁচানো, থেকে রক্ষা তাই না? করা। তো এখানে যদি আপনার কাছে ছাতা থাকে, বৃষ্টি আসলে অন্তত কিছুটা সেফ হবেন আপনি, তাই না? তার মানে যদি আমি এভাবে বলি, বৃষ্টির সময় ছাতার ভেতরে থাকলে ভিজবেন না, আর ছাতার বাইরে থাকলে ভিজে ভিজবো। যাবেন। আর ভিজলে আপনার অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। তো এখানে এই 5টি ব্যতিক্রম ছাতার মতো একটা সেফ আশ্রয়ের হিসাবে আমরা ধরবো, একটা সেফ জায়গা। ছাতার নিচে একটা সেফ জায়গা না বৃষ্টির সময়, জি 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 অবশ্যই। তেমনি এই 5টি ব্যতিক্রম অনেকটা সেফ জায়গা, যে জায়গাটার ভিতরে আপনি যদি যেতে পারেন আপনার ঘটনাটাকে নিয়ে, তাহলে যে ব্যক্তির বিরুদ্ধে মার্ডার কেস হয়েছে সে যদি বলে যে, ব্যাখ্যা করতে পারে, মানে আসামি পক্ষের আইনজীবী, যে এটা মার্ডার না, এটা কালপেবল হোমিসাইড হবে, এটা যদি ব্যাখ্যা করতে পারে অন্তত মৃত্যুদণ্ড আটকে দেওয়া যাবে। কিভাবে? এই যে ছাতার নিচে নিয়ে যেতে হবে ঘটনাটাকে, ছাতার নিচে গেলেই আর মার্ডার হবে না। বুঝতে পারলেন? তাহলে এই ছাতাটার মতো এই জি 5টি জি জি ব্যতিক্রম একটা সেফ জিনিস। এটা যদি কনসেপ্ট মাথায় রাখেন তাহলে কালপেবল মানে মার্ডার আর নট মার্ডারের মধ্যে অনেকটা ক্লিয়ার করতে পারবেন। আচ্ছা, এখানে তাহলে আমি বললাম 5টি ব্যতিক্রম সাপেক্ষে, অর্থাৎ কোনো হত্যাকাণ্ড যদি একটিও ব্যতিক্রমের মধ্যে না পড়ে তবে তা খুন। আর যদি 5টি ব্যতিক্রম এর এক বা একাধিক ব্যতিক্রমের মধ্যে পড়ে তা খুন নয়। অর্থাৎ 5টি ব্যতিক্রম 5টি ছাতা, একটা ছাতার মধ্যে গেলেও আপনি সেফ, বেশি ছাতার মধ্যে গেলে তো আরো সেফ। তাহলে
ইংরেজি হচ্ছে এক্সেপ্ট ইন দ্য কেসেস হেয়ার ইন আফটার অ্যাকসেপ্টেড কালপেবল হোমিসাইড ইজ মার্ডার, যেটা আমি বাংলায় অলরেডি বুঝিয়ে দিয়েছি। এরপরে আমরা যেটা পড়ছিলাম 1 নম্বর পয়েন্ট, অপরাধমূলক নরহত্যা যখন খুন হিসেবে গণ্য, হোয়েন কালপেবল হোমিসাইড ইজ মার্ডার। ওই যে উপরে 2টা পয়েন্ট আমি দেখালাম, 2টি বিষয়। এবার প্রথম বিষয় আমি ব্যাখ্যা করছি অরেঞ্জ কালার দিয়ে। খুনের উপাদান মূলত 4টি। 299 ধারায় কালপেবল হোমিসাইডের উপাদান দেখেছিলাম আমরা 3টি, আর এখানে খুনের উপাদান 4টি। ওকে, জি। কি কি? যে যখন খুন হিসেবে গণ্য হবে অপরাধমূলক নরহত্যা, অর্থাৎ হোয়েন কালপেবল হোমিসাইড ইজ মার্ডার। খুনের উপাদান 4টি, অর্থাৎ আমরা খুন কিনা এটার জন্য আবার 4টা উপাদান দেখলে আমরা বুঝতে পারবো যে এটা খুন। প্রথমত, মৃত্যু ঘটানোর অভিপ্রায় ইন্টেনশন নিয়ে হত্যা। দ্বিতীয়ত, মৃত্যু ঘটতে পারে এমন বিষয় জেনে, অর্থাৎ এমন নলেজ তার মধ্যে আছে এরকম হত্যা। অর্থাৎ একজন মানুষ অসুস্থ, তার এই সমস্যা আছে, অতএব তাকে যদি একটু সামান্য আঘাত করি বা এই কাজটা করি সে মারা যেতে পারে। অনেক সময় কারো কি থাকে, অ্যালার্জি থাকে কোনো একটা খাবারে, তো ওই খাবারটা তাকে খাওয়া হলে কিন্তু মারা যেতে পারে। খাবার খেয়ে মানুষ মারা যায় না, কিন্তু ওই খাবারটা যদি খাওয়ায় সে মারা যেতে পারে। কোনোভাবে যদি ওই খাবারটা তাকে খাওয়ানো যায় তাহলে মারা যাবে, এটা জেনে যদি ওই খাবারটা খাইয়ে কাউকে মৃত্যু ঘটানো যায় তাহলে কিন্তু এটা খুন হয়ে যাবে। তৃতীয়ত হচ্ছে এমন শারীরিক আঘাত যা প্রকৃতির স্বাভাবিক নিয়মে মৃত্যু ঘটবে, মানে ইনজুরি এমন দিল যে এই আঘাতটা করলে মানুষ মারা যাবে। বাঁশের লাঠি বা একটা ইট, এই ধরনের যদি অস্ত্র দিয়ে মাথায় দ্রুত জোরে আঘাত করা হয় একাধিকবার তাহলে মানুষ মারা যেতে পারে। বা কোনো ধারালো অস্ত্র দিয়ে যদি মানুষের গুরুত্বপূর্ণ জায়গায় আঘাত করা হয় তাহলে মানুষ মারা যাবে। একটা বন্দুক দিয়ে যদি মানুষের মাথায় গুলি করা হয় মানুষ মারা যাবে। এটা আমরা দেখবো চতুর্থতে, আসন্ন বিপজ্জনক কার্যের, অর্থাৎ ইমিনেন্টলি ডেঞ্জারাস অ্যাক্ট এর মাধ্যমে হত্যা। এক্ষেত্রে মৃত্যু ঘটানোর অভিপ্রায় অপরিহার্য নয়, অর্থাৎ মৃত্যু ঘটানোর ইচ্ছা নাই কিন্তু মানুষের দিকে গুলি করা হলো, তো এমনি গুলি করলাম। তো এমনি গুলি করলাম, মানুষকে মারার উদ্দেশ্য নয়, তো উদ্দেশ্য থাকুক আর না থাকুক গুলি করা একটা ডেঞ্জারাস কাজ। তো গুলি করে যদি হত্যা করে তাহলে অবশ্যই এটা খুন হবে। উদাহরণগুলো আমরা দেখে নিই। হত্যা করার অভিপ্রায় বা উদ্দেশ্য নিয়ে গুলি করে কাউকে যদি খুন করা হয় তাহলে এটা ডেফিনেটলি খুন। অভিপ্রায় যেহেতু আছে খুন করার, এবং এটা মানে একটা মারাত্মক অস্ত্র দিয়ে খুন, আগ্নেয়াস্ত্র দিয়ে খুন। মৃত্যু ঘটতে পারে এমন বিষয় জেনে কোনো অসুস্থ ব্যক্তিকে আঘাত করে হত্যা করলে সেটা খুন। অসুস্থ ব্যক্তিকে হালকা আঘাতে মারা যেতে পারে এবং সে কাজটি করলো তাহলে খুন হবে। তবে অসুস্থতার বিষয় না জেনে আঘাত করে হত্যা করলে সেটা খুন হবে না। তাহলে কি হতে পারে? কালপেবল হোমিসাইড হতে পারে, কারণ ওই ব্যক্তি যে অসুস্থ ছিল সেটা কিন্তু আসামি জানতো না, অভিযুক্ত ব্যক্তি জানতো না। তাহলে না জেনে আঘাত করে ফেলেছে এবং অসুস্থ ব্যক্তি মারা গেছে, তাহলে এটা কি হবে? খুন হবে না। কমন সেন্স দিলেও কিন্তু বোঝা যাচ্ছে। বুঝতে পারছেন রাজীব ভাই? জি স্যার, বুঝতে পারছি স্যার। উদ্দেশ্যমূলকভাবে তরবারি বা লাঠি দ্বারা আঘাত করে হত্যা, মানে আমার লাঠি দিয়ে তাকে পিটিয়ে মারারই ইচ্ছা। তাহলে পিঠে যদি কয়েকবার আঘাত করা হয় মানুষ মারা যেতে পারে, এবং গুরুত্বপূর্ণ জায়গায়, সাধারণত পায়ে বা হাতে আঘাত করলে মারা যাবে না, কিংবা বুকে, মুখে, এ ধরনের গুরুত্বপূর্ণ জায়গায় যদি আঘাত করা হয় মানুষ মারা যাবে। বা যৌনাঙ্গে যদি আঘাত করা হয় একজন পুরুষের, তাও কিন্তু মারা যেতে পারে 1-2 আঘাতেই। তাহলে এটা কিন্তু উদ্দেশ্যমূলকভাবে যদি শরীরের গুরুত্বপূর্ণ জায়গায় আঘাত করা হয় তাহলে এটা কি হবে? খুন হবে। খুন হবে। কোনো অজুহাত ছাড়াই জনতার উপর গোলা বর্ষণ করে হত্যা খুন হবে। এটা গোলা কেন বলা হচ্ছে? গোলার ইংরেজি কি? কামান, ক্যানন। গোলার আরেকটা নাম হচ্ছে, এই যে কামান থেকে যে লোহার গোলক বের হয়ে যায় সেখানে বারুদ থাকে এবং দ্রুত চলে যায়। আগে এর ইংরেজি হচ্ছে ক্যানন। 1860 সালের আইন পড়ছি, তার মানে ওই সময় রাজা বাচ্চারা এগুলো ব্যবহার করতো, তাই এটার কথা বলা হচ্ছে। তো এটা যদি কেউ ছুঁড়ে মারে তাহলে বেশ কিছু মানুষ মারা যেতে পারে। তো আমি কাউকে মারার উদ্দেশ্য নাই, জাস্ট এমনি আমি গোলা ছুড়ে দিলাম, এটা বললে কিন্তু কি পাওয়া যাবে না, ছাড় পাওয়া যাবে না, খুনের দায়ে দোষী হবে, কারণ খুবই ভয়ঙ্কর কাজ করে ফেলেছে। ওই যে 4 নম্বর পয়েন্টের সাথে মিলে যাচ্ছে, বিপজ্জনক কাজ। এরপর আমরা চলে যাই যে কখন অপরাধমূলক নরহত্যা যখন খুন হিসেবে গণ্য নয়, হোয়েন কালপেবল হোমিসাইড ইজ নট মার্ডার।
তার মানে যদি মার্ডার না হয় তাহলে এটা কালপেবল হোমিসাইডই হয়তো বা থেকে যাচ্ছে বা অন্য কিছু হচ্ছে। তো কি হচ্ছে সেটা আমরা এখন দেখব। কোনো হত্যাকাণ্ড মানে একটা মানুষের মৃত্যু যদি পাঁচটি ব্যতিক্রমের মধ্যে এক বা একাধিক ব্যতিক্রমের মধ্যে পড়ে তবে তা খুন নয়। একটু আগে ছাতার উদাহরণ দিচ্ছিলাম, ছাতার ভেতরে গেলে গায়ে পানি পড়বে না, ভিজবেন না। তেমনি এই ব্যতিক্রমের এক বা একাধিক ব্যতিক্রমের আওতায় যদি কোনো কিছু চলে আসে তাহলে সেটার খুন হবে না। ব্যতিক্রমগুলো দেখে নিই। ব্যতিক্রম এক, গুরুতর ও আকস্মিক উত্তেজনা, গ্র্যাব অ্যান্ড স্যাডেন প্রভোকেশন। এর ফলে উত্তেজনা প্রদানকারীকে বা ভুলক্রমে অন্য কোনো ব্যক্তিকে যদি হত্যা করা হয় তাহলে সেটা খুন নয়। কি হতে পারে? শুধুমাত্র অপরাধমূলক নরহত্যা হবে। তাহলে খুন না হলে অপরাধমূলক নরহত্যা হলেও কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, এটাও কিন্তু একটা ভয়াবহ অপরাধ। এখন গুরুতর উত্তেজনাটা কি? উদাহরণে যদি আমরা যাই, এ বি কর্তৃক গুরুতর আকস্মিক উত্তেজনা বশত বি এর শিশুকে হত্যা করে, এটি খুন হবে। কারণ বি কে হত্যা না করে বি এর শিশুকে হত্যা করছে, তার মানে তার প্রতি আগে থেকে কোনো শত্রুতা ছিল তাই। কেননা উত্তেজনাটি শিশুটি কর্তৃক দেওয়া হয়নি কিংবা হত্যাটি ভুল বা দুর্ঘটনাবশত হয়নি। তার মানে বি যখন এখানে গুরুতর বা আকস্মিক উত্তেজনা মানে এমন কোনো কথা বা কাজ বলে মানুষকে খেপিয়ে দেওয়া, এমন একটা কাজ বলেছে, বলে না যে মাথা গরম হয়ে গেছে উত্তেজিত হয়ে। এবং এই জি স্যার। মাথা গরম অবস্থাতে যদি এই কোনো কাজ করে ফেলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। কারণ মানুষের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ হচ্ছে বিবেক। তো যখন মানুষ রেগে যায়, মাথা গরম হয়ে যায়, তখন কি হয়ে যায়? বিবেক শূন্য হয়ে যায়। শূন্যই। তখন একটা কাজ করে ফেললে সেটা মানুষ ভুল করে ফেলতে পারে। তো এই কারণে এখানে ছাড় দেওয়া হয়েছে। তো এখানে বি একটা কথা বললো, বি এর কথাতে খুব ক্ষেপে গেল, তাহলে বি কে হত্যা না করে সে সেখান থেকে যে বিয়ের শিশুকে হত্যা করছে, তার মানে এটা গরম মাথা ঠিকই হয়েছিল, কিন্তু গরম মাথা অবস্থায় সে ভেবেছে, চিন্তা করেছে যে বি কে না মেরে তার শিশুকে যদি মারি সে আরো বেশি শিক্ষা পাবে। তাহলে এটা ক্রিমিনাল মাইন্ডেড হয়ে গেল না বিষয়টা? জি স্যার। তার মানে তার ভিতরে আগে পূর্ব তার শত্রুতা ছিল। এবং এইটা গরম মাথার থেকে ঠান্ডা মাথা বা কোল ব্লাডেড মার্ডার, এই শব্দটা শুনে থাকবেন যে কোল্ড ব্লাডেড মাথার মানে ঠান্ডা মাথায় খুন। তাহলে এটা অবশ্যই কি খুন হবে। আরেকটা উদাহরণ, এ ওয়াই করতে গুরুতর আকস্মিক উত্তেজনা বশত ওয়াই কে গুলি করে, মানে খেপিয়ে দিয়েছে, গুলি করে ফেলেছে। এর ফলে ওয়াই না মারা গিয়ে ওই গুলিতে জেড গুলিবিদ্ধ হয়ে মারা যায়। যেহেতু জেড কে হত্যার কোনো অভিপ্রায় এ এর ছিল না কিংবা তার জানা ছিল না যে জেড গুলিবিদ্ধ হয়ে মারা যেতে পারে, তার মানে সে ওয়াই কে মেরে ফেলবে বলে গুলি করেছে, কিন্তু ওয়াই কে না লেগে জেড কে লেগেছে, সেহেতু এটি খুন নয়। তার মানে জেড কে যেহেতু হত্যার উদ্দেশ্যে জেড কে গুলি করেনি, এটা খুন হবে না, কারণ সে মাথা গরম ছিল আর মাথা গরম অবস্থায় খুন করেছে। তাই এটা শুধুমাত্র অপরাধমূলক নরহত্যা হবে। ঠিক আছে, কারণ গুলি করা তো ঠিক হয়নি, মানুষ খেপিয়ে দিল বলে গুলি করতে হবে, তাই না? কারণ এটা জি তো স্যার। রাইট অফ প্রাইভেট ডিফেন্স আমরা পড়ে আসলাম বা ব্যতিক্রম পড়ে আসলাম 76 থেকে 106 ধারা, সেখানে সেই আওতায় কিন্তু যাচ্ছে না। না স্যার। জেড আইনানুগ, হ্যাঁ। এরপরে যে উদাহরণগুলো পড়বো এর আগে আমাদের আবার উপরে ফেরত যেতে হবে। তবে শর্ত থাকে যে প্রথমত নিজে নিজেই নিজেকে আকস্মিক উত্তেজনা প্রদান করা যাবে না। মনে করেন এমন একটা ঔষধ বা মাদক দ্রব্য গ্রহণ করা হলো যে মাদক দ্রব্য খেলে মানুষ নিজে কি হয়ে যাবে? উত্তেজিত হয়ে যাবে, এবং এই উত্তেজনার ফলে আরেকজনকে কি খুন করে ফেলতে পারে। মানুষ মাদক দ্রব্য গ্রহণ করলে বিবেক শূন্য হয়ে যায়, হিতাহিত জ্ঞান কমে যায়। তখন ওই অবস্থায় মাতাল অবস্থায় কাউকে না কাউকে কি করতে পারে? খুন করে ফেলতে পারে, পারে কিনা? পারে স্যার। এখন সে যদি প্ল্যান করে যে আমি তো স্বাভাবিক মস্তিষ্ক নিয়ে এই কাজটা করতে পারবো না, কারণ মানুষকে খুন করা তো একটা সাহসের বিষয়, ডেঞ্জারাস কাজ। তো সে যদি মনে করে যে আমি একটা মাদকদ্রব্য নিই এই কারণে আমার ব্রেন উত্তেজিত হয়ে যাবে, তখন আমি এই মাতাল অবস্থায় মানুষকে খুন করব। এটা যদি প্ল্যানিং করে করে তাহলে এই 1 নম্বর ব্যতিক্রমের ভেতরে যাবে না। আর ব্যতিক্রমের ভিতরে না গেলে কি হয়? খুন হয়। ঠিক আছে। জি তার স্যার। মানে আপাতত দৃষ্টিতে দেখা গেল যে একজন ব্যক্তি উত্তেজিত অবস্থায় আরেকজন ব্যক্তিকে খুন করলো, এবং এই উত্তেজনাটা যে মারা গেল তার মাধ্যমে এসেছে। কিন্তু তখন তার নামে মার্ডার কেস হতে পারে, কিন্তু তদন্তে জানা গেল যে তার শরীরে একটা মাদকদ্রব্য পাওয়া গেছে, এবং এই মাদকদ্রব্য সে নিজেই নিজের শরীরে দিয়েছে বা অন্য কাউকে দিয়ে সে নিয়েছে, মানে নিজের ইচ্ছাই এই মাদকদ্রব্যটা তার শরীরে গেছে। তার মানে এইটা তখন আর
ওই কালপেবল হোমিসাইডের সুবিধা সে পাবে না, তখন সেটা মার্ডার হিসেবে গণ্য হবে। তার মানে এত এক নম্বর ব্যতিক্রমের ভেতরে যেও আবার ফেরত আসলো। বুঝতে পারলেন? জি স্যার। একটু জটিল মনে হতে পারে, কিন্তু আমি সহজ করে বোঝানোর চেষ্টা করছি। দ্বিতীয়ত, শর্ত দ্বিতীয় মানে এক নম্বর ব্যতিক্রমেরও তিনটা শর্ত আছে। এক নম্বর ব্যতিক্রমের এই উত্তেজনার ফলে খুন করার যে সুবিধা নেওয়ার জন্য তিনটা শর্তকে এড়াতে হবে। দ্বিতীয় হচ্ছে, আকস্মিক উত্তেজনাটি কোনো আইনানুগ কাজের মাধ্যমে হবে না। মনে করেন পুলিশ আপনাকে অ্যারেস্ট করতে আসলো, তো আপনি মনে করেন খুব নেতা গোছের মানুষ, খুব বড় নেতা, এখন আপনাকে অ্যারেস্ট করলেন পুলিশ। এখন আপনি খেপে গিয়ে পুলিশকে যদি মেরে ফেলেন, যে এত বড় সাহস তোর, তুই আমাকে অ্যারেস্ট করিস। আছে না এরকম, আমরা সিনেমায় দেখি না, আচ্ছা নেতারা আচ্ছা, এগুলো করে না? তো তো এগুলো যদি করে। পুলিশ অ্যারেস্ট করতে গেছে, এই সামান্য একটা পুলিশ একজন নেতা বা মন্ত্রীকে অ্যারেস্ট করতে গেছে, তো মন্ত্রী পুলিশকে মেরে ফেললো, তাহলে যদি এই কাজটি করা হয় এটা কিন্তু খুন হবে। কারণ পুলিশের কাজ সে করেছে, অ্যারেস্ট করা হচ্ছে পুলিশের কাজ, হয়তো ওয়ারেন্ট আছে বা ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ আছে, তাই অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করা পুলিশের আইনানুগ কাজ, আইনানুগ কাজ করতে গেছে। আর এই কাজের ফলে আপনি রেগে গেছেন, যে আপনার সম্মানে অনেক মানে ইগোতে লেগে গেছে আপনার, তো ইগো বশত আপনি পুলিশকে মেরে ফেলেছেন, তাহলে এটা খুন হবে। ব্যতিক্রমের ভেতরে যেও আর যাবে না। এটার সত্যি হবে উদাহরণ না। কি দেওয়া আছে দেখেন। জেড আইনানুগ উপায়ে এ কে গ্রেপ্তার করার ফলে উত্তেজিত হয়ে সে জেড কে হত্যা করে, তাহলে জেড এ কে গ্রেপ্তার করতে গেছে, এবার এ জেড কে মেরে ফেলেছে, যেটা অলরেডি আমি বলে দিয়েছি। এটা কিন্তু জি খুন স্যার। হবে, কেননা উত্তেজনাটি অর্থাৎ এই গ্রেপ্তার করা ঘটনাটি আইনানুগ কাজের মাধ্যমে প্রদত্ত হয়েছে। পুলিশ তো গ্রেপ্তার করার জন্য কি কোর্ট কর্তৃক বা ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক নির্দেশিত, তাই না? বসের কথা তো শুনতেই হবে বা জি আদালতের স্যার। কথা শুনতেই হবে। তৃতীয়ত, আকস্মিক উত্তেজনাটি আত্মরক্ষার মাধ্যমে হবে না। এখানে একটা প্যাচ লাগানো আছে যে আকস্মিক যে উত্তেজনাটা দিল সেটা আত্মরক্ষার মাধ্যমে হবে না। মনে করেন যে আমি আপনার উদাহরণ দিচ্ছি। এখন আপনি আমাকে আপনি আমাকে মারতে আসছেন, ঠিক আছে? জি স্যার। তো আপনি আপনি আমাকে মারতে আসছেন, তাহলে আমি কি করব? আমি নিজেকে রক্ষা করার চেষ্টা করব সেভ না? করবো। হ্যাঁ, চেষ্টা করুন। তো আপনি যখন আমাকে মারতে আসলেন, মনে করেন যে আপনার হাতে একটা কি আছে, ছোট একটা হকি স্টিক আছে। হকি স্টিক দিয়ে আমাকে মারতে আসলেন। তো আমি ওই হকি স্টিকটা হাত দিয়ে আটকালাম, আটকে হকি স্টিকটা ফেলে দিলাম। তখন আপনি খেপে গেলেন যে আমি মারতে গেলাম, হকি স্টিক ফেলে দেওয়া হলো। তো আমাকে সেভ করব না, এটা আমার রাইট অফ জি প্রাইভেট ডিফেন্স। তো এটার ফলে আপনি খেপে গেছেন, ঠিক আছে? অথবা আপনি জি আমাকে স্যার। এমনি চড় মারতে আসছেন, আমি আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি, আপনি উল্টো পড়ে গেছেন, আপনি খেপে গেছেন। খেপে গিয়ে যদি আমাকে খুন করে ফেলেন, তাহলে এটা খুনই হবে। আপনি কি বলবেন, আমাকে কেন ফেলে দিল, ফেলে দেওয়াতে আমি রেগে গেছি? হ্যাঁ, হয়তো না বা স্যার। আপনি খুব বড় বড় মাপের মানুষ, এরকম যদি হয়, ঠিক আছে, তাহলে রাইট জি অফ স্যার। প্রাইভেট ডিফেন্সের মাধ্যমে যদি, যেমন এই যে অ্যারেস্ট করতে যাও একটা বিষয়, রাইট অফ প্রাইভেট ডিফেন্স তো আইনানুগ বিষয়, তাই না? জি স্যার। আচ্ছা দেখেন, ক একজন সাক্ষী হিসাবে ম্যাজিস্ট্রেট খ এর সামনে উপস্থিত হয়, মানে আদালতে সাক্ষী দিচ্ছে। খ বলেন যে, ম্যাজিস্ট্রেট বলছে যে কি বলছেন আপনি, আপনার কথার তো কোনো ঠিক ঠিকানা নাই, একবার এটা বলছেন একবার এটা বলছেন। একবার বলছেন যে আসামির হাতে লাঠি ছিল, আরেকবার বলছেন আসামির হাতে ধারালো অস্ত্র ছিল। মানে আপনার তো সাক্ষীর কোনোটা ঠিক নাই। তার মানে আপনি মিথ্যা কথা বলছেন। ম্যাজিস্ট্রেট এই ধরনের কথা বলতে পারেন আদালতে? জি স্যার, বলতে পারো তো। এখন এই কথা শুনে দেখেন, এখানে উদাহরণটা কি লেখা আছে। তিনি ক এর সাক্ষ্যের এক শব্দ বিশ্বাস করেন না এবং ক মিথ্যা শপথ করেছে, মানে যাহা বলিব সত্য বলিব, এই কথাটা বলে না? তো আপনি তো জি একটা স্যার। কথা সত্যি বলছেন না, আপনি তো শপথই মিথ্যা করেছেন। সত্য কথা বলার কথা বলে আপনি মিথ্যা কথা বলছেন। ম্যাজিস্ট্রেট এই কথা বলাতে আসামির কি ইগো হয়ে গেছে, বা যে সাক্ষী দিচ্ছে ওই তার ভিতরে আমাকে সাক্ষীর বা উইটনেসের ইগো হয়ে গেছে। এবার কি এসব কথাই ক উত্তেজিত বা ক্রোধে উদ্দীপ্ত হয়ে খকে হত্যা করে, মানে ম্যাজিস্ট্রেটকে আদালতের ভেতরে মেরে ফেলেছে। তাহলে এটি খুন হবে, কারণ ম্যাজিস্ট্রেট কি করছেন, বিচার করছেন। বিচার করার জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি আইনানুগ কাজই করছেন। তো তার ডিউটি পালনকালে যখন ম্যাজিস্ট্রেটকে খুন করা হলো, তাহলে যদিও আপনি মিথ্যা কথা বলছেন, এই কথা বলাতে তার ইগোতে লেগে গেছে, আকস্মিক উত্তেজনায় চলে আসছে, তো এটা কিন্তু ওই কালপেবল হোমিসাইড হবে না, মার্ডারই হবে। তার মানে মার্ডারই ব্যতিক্রমের হবে। ভেতরে গিয়েও ব্যতিক্রমের বাইরে চলে আসবে। মানে ওই যে তিনটা যে শর্ত আছে, এই তিনটা শর্তের মধ্যে চলে আসবে, যে আকস্মিক উত্তেজনাটি কোনো আইনানুগ কাজের মাধ্যমে, কারণ ম্যাজিস্ট্রেটের কাজও কি আইনানুগ কাজ।
আচ্ছা, আদালতে যখন আমি অ্যাডভোকেট হিসেবে জেরা করি কোনো সাক্ষীকে, তো অনেক সময় পুলিশ হোক, র্যাব হোক, বড় অফিসার হোক, ডাক্তার হোক, বা যে কোনো সাধারণ পাবলিক হোক, জেরা করি। তারপরে যখন বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মামলা চলে তখন ডিসি মহোদয় আসে আদালতে দাঁড়িয়ে সাক্ষী দিতে। তো ডিসি কেও জেরা করি। তো ডিসি মহোদয় তো আমার থেকে অনেক পাওয়ারফুল ব্যক্তি, বা একজন জি স্যার। বড় অফিসার, অনেক বড় অফিসার আসলো, কিন্তু আদালতে যখন উনি সাক্ষী হিসেবে দাঁড়াচ্ছেন, আমার কিন্তু সাক্ষ্য আইন অনুসারে আইনানুগ প্রশ্ন করার অধিকার আছে, তাই না, অ্যাডভোকেট জি স্যার। হিসেবে। কারণ বাংলাদেশ বার কাউন্সিল থেকে আমি লাইসেন্স পেয়েছি ওকালতি করার জন্য। তো মনে করেন একজন পাওয়ারফুল ব্যক্তি যিনি সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়েছেন, তো তাকে যদি আমি একটা প্রশ্ন করি, এই প্রশ্নে রেগে গিয়ে যদি একজন অ্যাডভোকেটকে খুন করে ফেলে এই ধরনের সাক্ষী, তো এখানে কি হবে? কালপেবল হোমিসাইড হবে না মার্ডার হবে? না, সেটা কালপেবল হচ্ছে হবে না, এটা হচ্ছে মার্ডার হবে। মার্ডারই হবে, কারণ ওই ম্যাজিস্ট্রেটের কথাই ম্যাজিস্ট্রেট খুন করলে যা হবে, অ্যাডভোকেটের কথাতে অ্যাডভোকেটকে খুন করলেও তাই হবে, কারণ অ্যাডভোকেট কিন্তু আইনানুগ কাজই করছে, তাই না? আইনের কাজ জেরা করছে। করাটা, আইনেই তো আছে, আইন। আইন মেনেই তো জেরা করছে। জি স্যার। তো এখানে ম্যাজিস্ট্রেট আছে, যদি প্রশ্ন অ্যাডভোকেট দিয়েও আসে একটু ঘুরিয়ে পেঁচিয়ে, আশা করি ফ্যাক্ট বুঝে উত্তর করতে পারবেন। এম, এই কোর্টের মধ্যে জেরা কিন্তু অ্যাডভোকেট আইন মেনেই করে, মানে আইনানুগ কাজের মাধ্যমে উত্তেজনাটা আসে। আচ্ছা, এরপরে আরেকটা, এটা রাইট অফ প্রাইভেট ডিফেন্স যেটা পড়লাম না, আকস্মিক উত্তেজনাটি আত্মরক্ষার মাধ্যমে হবে না, এই পয়েন্টে এবার উদাহরণ। ক, খ এর নাক ধরে টানার চেষ্টা করে, মনে করেন আপনি আমার নাক ধরে টানার চেষ্টা করছেন, তাহলে নাক ধরে টানার চেষ্টা করলে বিরক্ত হব না আমি? তা তো হবেই স্যার। তাহলে ক কে উক্ত কার্য হতে বিরত রাখার জন্য খ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে, ক কে পাকড়াও বা আটক করে। এখন যখন আপনি আমার নাক ধরতে আসলেন, আমি আপনাকে জাপটে ধরলাম যেন আপনি নাক ধরতে না পারেন, হ্যাঁ, বা আপনার হাত চেপে ধরলাম, তাই এই চেপে ধরার কারণে আপনি রেগে গেলেন, রেগে গিয়ে আমাকে হত্যা করে ফেললেন। তাহলে এটা কি হবে? খুন হবে না এটা খুন হবে। কালপেবল খুন হোমিসাইড হবে। হবে? খুন এটা হবে, খুন কারণ হবে। আপনি কিন্তু নাক টেনে ধর, মানে ওই যে সমস্যার সূচনা কিন্তু আপনি করেছেন। আপনি কেন টানতে আসলেন? নাক টানতে না আসলে তো আমি আটকাতাম না, তাই না? না। কিন্তু যদি আপনি নাক টানতে না আসেন, আমি ডিরেক্ট আপনাকে প্রথমে আটকে ফেলি, তারপরে আপনি যদি হত্যা করেন, তাহলে কালপেবল হোমিসাইড হবে। বুঝতে পারলেন? এই যে এই উদাহরণটা, হ্যাঁ, এই উদাহরণটাকে একটু পরিবর্তন করে দিই। যেমন এই যে এখানে শুরু করলাম, এখান থেকে যদি বলি ক কে পাকড়াও করে, হ্যাঁ, খ যদি বলি যে ক কে পাকড়াও করে, এর ফলে ক আকস্মিক ক্রোধে উদ্দীপ্ত হয়ে খ কে হত্যা করে, তাহলে এটি কি হয়ে যাবে? এটা কালপেবল হোমিসাইড হবে। যদি এই কথা বলে, যে নাক টানার কথাটা যদি বাদ দিয়ে দিই। বুঝতে পারলেন? বুঝতে পেরেছি স্যার। কারণ আমি যখন পাকড়াও করলাম, তাহলে একটা মানুষ খেপে যেতেই পারে, খেপে গিয়ে খুন করতে পারে, তখন সেটা আর খুন হবে না, কালপেবল হোমিসাইড হবে। কিন্তু ওই যে নাক কালপেবল। টানার বিষয়টা যদি যুক্ত করি, তাহলে কিন্তু এই উদাহরণটা খুনের মধ্যে যাবে। তাহলে খুনের। এইভাবে উদাহরণটাকেও কিন্তু একটু মডিফাই করে প্রশ্ন করলে আশা করি উত্তর করতে পারবেন আমার স্টুডেন্টরা। আমি এখানে দেখেন দুইটা সেকশনই পড়াচ্ছে এখন পর্যন্ত, মানে এখানে গুরুত্ব আছে, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। তাহলে এটি খুন হবে, কেননা আকস্মিক উত্তেজনাটি আত্মরক্ষার মাধ্যমে দেওয়া হয়েছে, ওই নাক টানতে আসছিল তাই আমি আটকেছিলাম। নাক টানার কথা না থাকলে এটা কালপেবল হোমিসাইড। আচ্ছা, এরপরে জেড বি কে আঘাত করলো, ফলে বি ক্রোধে আঘাত। উদ্দীপ্ত হয়ে পড়লো, হ্যাঁ, তাহলে একজন আরেকজনকে আঘাত করেছে মানে মেরেছে, হ্যাঁ, মারার ফলে তো রাগ হবেই। তাহলে এখানে ঝামেলা চলছে প্রথমত কার মধ্যে? জেড এবং বি এর মধ্যে ঝামেলা চলছে, তাই না? এরপরে স্ট্রেঞ্জার মানে আগন্তুক, মানে একটা অপরিচিত ব্যক্তি, বা এখানে বলতে পারি যে এই দুইজনের বাইরে আরেকজন থার্ড পার্টি, একজন থার্ড পার্সন এ, উক্ত ক্রোধের সুবিধা নিয়ে জেড কে হত্যার উদ্দেশ্যে, মানে এর সাথে জেড এর একটা কি শত্রুতা আছে, কোনো না বিরোধ কোনো আছে, হ্যাঁ। শত্রুতা আছে, হ্যাঁ, বিরোধ আছে। এবার দেখছে যে বি আর জেড তো এখানে কি করছে, ঝামেলা করছে, এবার এ সেখান থেকে যাচ্ছে এবং তার কাছে একটা কি আছে, ছোরা আছে বা চাকু আছে, ধারালো অস্ত্র আছে। এরপর এ চালাকি করে ওই অস্ত্রটা কি বিয়ের হাতে দিয়ে দিল, যেন বি এই চাকুটা দিয়ে রাগের মাথায়, মাথা গরম অবস্থায় এই জেডকে হত্যা করে। তাহলে এখানে ঝামেলা চলছে জেড এবং বি এর মধ্যে, এই এই ঝামেলার সুবিধা নিয়ে, মানে পরিস্থিতির সুবিধা নিয়ে, পরিস্থিতিকে কাজে কে? লাগিয়ে এ এ কি করলো, বি এর হাতে একটা অস্ত্র তুলে দিল এবং এই অস্ত্র দিয়ে বি জেডকে হত্যা করলো। ঠিক আছে?
জি এর স্যার। হাতে একটি ছোরা দিয়ে তাকে সহায়তা করলো। এখানে কি শব্দ আছে? সহায়তা, অ্যাবেটমেন্ট। মনে পড়ছে? সহায়তা করা মানে কি? হ্যাঁ, অ্যাবেটমেন্ট। তাহলে এ এখানে এবার অ্যাবেটর হিসেবে কাজ করলো, গত ক্লাসে আমরা পড়েছি। তাহলে ছোরাটি দিয়ে বি জেড কে হত্যা করলো। এক্ষেত্রে যদিও দুজনেই জেড কে হত্যায় অংশগ্রহণ করলো এখানে, তাহলে জেড যে মারা গেল এর জন্য দুইজনই দায়ী, এ এবং বি দুইজনই দায়ী, কিন্তু ভিন্ন ভিন্ন অপরাধ হয়েছে তাদের। তবুও তারা ভিন্ন দুইটি অপরাধের দায়ে দোষী হবে। জেড হচ্ছে দণ্ডনীয় নরহত্যা, মানে বি হচ্ছে দণ্ডনীয় নরহত্যা, কারণ বি এর তো মাথা গরম ছিল এবং বি তো জেড কে মারতে চেয়েছিল না, বি এর কাছে আগে থেকে চাকু ছিল না। তাহলে বি জাস্ট কালপেবল হোমিসাইড, মানে বি এর সাজা কম হবে। তার মানে এখানে শয়তানি করেছে কে? এ। তাহলে এ এর জন্য তো খুনের অপরাধে দোষী হবে, মানে খুনের দোষী হবে। প্ররোচনার জন্য দোষী হবে, যদিও এ কিছুই করলো না, জাস্ট চাকু ধরাই দিল। তাহলে চাকু ধরিয়ে দেওয়ার অর্থই কি? এখানে নিজে খুন করার জন্য দোষী হবে। তার মানে এখানে অ্যাবেটমেন্ট চলে আসবে তার জন্য। এখানে ধারা 38টা যদি দেখে নেন, যে একসাথে অপরাধ করলো কিন্তু ভিন্ন ভিন্ন অপরাধে দোষী হয় কখন, 38টা যদি পড়ে নেন এই উদাহরণটা আপনার বুঝতে আরো সুবিধা হবে। তো ঠিক ঠিক আছে, দেখছেন যে পরিস্থিতিটা কি? তাহলে আইনটা তৈরি করা হয়েছে কমন সেন্স দিয়ে, আর কমন সেন্স যদি আমরা না দিই তাহলে ন্যায়টা আসবে না। তাহলে এখানে বি কে কম সাজা দিতে হবে, এ কেই বেশি সাজা দিতে হবে, তাহলে এখানে একে ন্যায় বেশি বিচার সাজা হবে। দিতে হবে। তাহলে ন্যায় বিচার হবে, তাই না? এখানে আরো একটি কথা আমরা রেখে দিয়েছিলাম, সেটা হলো কি, ব্যাখ্যা হচ্ছে উত্তেজনাটি যথেষ্ট গুরুতর ও আকস্মিক ছিল কিনা, এটি একটি ঘটনাগত বিষয়। তার মানে একটা ফ্যাক্ট, একটা কথা মানুষ বললো, এই কথাতে আমাকে রেগে গিয়ে মানুষকে খুন করে ফেলতে হবে, তাহলে উত্তেজনাটা কতটা গুরুতর ছিল এটা কিন্তু একটা বিষয়। উত্তেজনা যদি বেশি হয় তাহলে এটা মানে ধরে নিতে হবে যে গুরুতর, বা আর উত্তেজনা কম হলে এটা গুরুতর না হয়। এখন বাসের মধ্যে যাতায়াত করছে, একজন আরেকজনকে ধাক্কা লাগতে পারে, ধাক্কা লেগেছে আর এই ধাক্কার কারণে রেগে গিয়ে আরেকজনকে খুন করবো, সেটা কি হয় বলেন? না স্যার, এটা সম্ভব না। তাহলে এখানে এটাকে গুরুতর উত্তেজনা দেওয়ার কারণ হিসেবে ধরা যাবে না। ধাক্কা লাগতে পারে, সামান্য ধাক্কা, বা একজন আরেকজনকে হয়তো বা ছোটখাটো একটা গালি দিয়েছে, এই গালি দেওয়ার কারণে তাকে হত্যা করা যাবে না, তাই না? তাহলে এখানে গুরুতর উত্তেজনাটা কি, সেটা একটা ফ্যাকচুয়াল বিষয়। তার মানে এখানে বুঝে নিতে হবে কমন সেন্স দিয়ে, যে এই কথার মাধ্যমে একটা স্বাভাবিক মানুষ রেগে যায় কতটুকু। একটা স্বাভাবিক মানুষ যদি রেগে যায় তাহলে এটা জাস্টিফাই হবে, আর রেগে যদি না যায় তাহলে কেউ এটার সুবিধা নিতে পারবে না। তার মানে আসলে গুরুতর হতে হবে। আমরা এ যাবৎ মাত্র একটা ব্যতিক্রম পড়লাম, এবার আরো ব্যতিক্রম পড়বো। 2 নম্বর ব্যতিক্রম, মানে দ্বিতীয় ছাতা, আমব্রেলা। দেহ ও সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগের সীমা অতিক্রম করে, আমরা পড়েছিলাম না, দেহ রক্ষার ক্ষেত্রে 100 ধারায় 6টি ক্ষেত্রে, এবং সম্পত্তি রক্ষার ক্ষেত্রে 103 ধারায় 4টি ক্ষেত্রে, মোট 10টি ক্ষেত্রে একজন মানুষকে হত্যা করা যায়, তাহলে সেটা কি হবে না? অপরাধী হবে না, সেটা হয় না? রেসপন্স করেন। ভাই লাইন থেকে চলে গেছে, জুয়েল ভাই আসেন, আবু জুয়েল। হ্যাঁ, নুরুদ্দিন জি ভাই স্যার। আসেন। স্যার স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যার নয়েজ হচ্ছে না, এই 2-3 জন যাদেরকে লাইনে নিলাম সবাই লাইনে থাকতে পারেন। আচ্ছা। ওয়ালাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, নুরুদ্দিন ভাই বলেন। জি স্যার। এই যে দেহ ও সম্পত্তি রক্ষার জন্য, দেহের জন্য কয়টি? দেহের 6টি। জন্য তো স্যার 6টি। 6টি 100 ধারা, এবং সম্পত্তির জন্য 4টি 4টি। 103 ধারা। অন্যকে মেরে ফেললে কি হবে না? অপরাধী হবে না, মানে খালাস, তাই না? জি। কিন্তু জি কিন্তু স্যার। বলা হচ্ছে যদি সীমা অতিক্রম করে, মানে এখানে 99 ধারা আছে না, 99 ধারায় সীমা বেঁধে দিয়েছে না, যে যতটুকু হুম, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় ততটুকু প্রয়োগ করতে হবে। যেমন আমাকে একজন তেড়ে আসছে খালি হাতে, আমি আমি তাহলে পিস্তল দিয়ে গুলি করে তাকে মেরে ফেলবো? খালি হাতে জি আমাকে না আর কি স্যার। করবে সে? এখন তার হাতে হুম, যদি একটা গুরুতর ধারালো অস্ত্র থাকে বা তার হাতে বন্দুক থাকে তখন আমি গুলি করতে পারি। তারপরে আমি একটা গুলি করলাম, তার হয়তো বা বাহুতে লাগলো বা পায়ে লাগলো বা ঘাড়ে লাগলো, সে পড়ে গেল। এখন পড়ে যাওয়ার পর আমি কাছে গিয়ে তার মাথা বরাবর গুলি করে বা বুক বরাবর গুলি করে, ঠাই ঠাই করে 4-5টা গুলি করে মেরে দিলাম। তার মানে আমার রাগ হয়ে গেছে বেশি। এটা কিন্তু 99 ধারার যে সীমা, লিমিটেশন, এটা ব্রেক করে ফেলা।
তাহলে এটা রাইট অফ প্রাইভেট ডিফেন্স নেওয়া যাবে না যদি একাধিক গুলি করি সেই ক্ষেত্রে। বা কেউ যদি জাস্ট একটা বাঁশের লাঠি নিয়ে আসছে আর আমি তাকে একাধিক গুলি করছি, বা বাঁশের লাঠির সাথে গুলির এখানে ব্যালেন্স তো হচ্ছে না, তাই না? মূলত ব্যালেন্সটা থাকতে হবে আর কি। হ্যাঁ, এই কমন সেন্সের বিষয়, আমাকে যেটা নিয়ে আঘাত করতে আসছে সেই লেভেলের অস্ত্র আমাকে ব্যবহার করতে হবে। ইনকেস ওই জি ওই লেভেলের অস্ত্র আমার কাছে নাই, আমার কাছে যদি বন্দুক থাকে বন্দুকটা উপরে ফাঁকা ফায়ার করতে হবে, যেন বন্দুকের শব্দে সে পালাই যায়, এটা তো করাই যেতে পারে, তাই না? জি আর সে যদি যথেষ্ট দূরত্বে থাকে, আমার নিজেকে অনেক হিরো বা অনেক বড় ভিলেন ভাবার দরকার নেই, আমি সেখান থেকে সরে যাব। আঘাত করতে আসছে, সবচেয়ে ভালো উপায় কি, সরে যায়। ভাই, আপনি রাইট অফ প্রাইভেট ডিফেন্সের জন্য একজনকে মারলেও আপনার নামে মামলা হবে, এবং রাইট অফ প্রাইভেট ডিফেন্স প্রমাণ করার দায়িত্ব কিন্তু আসামির। এটা একটা ঝামেলা না, হুম, একটা মামলায় পড়ে যাওয়া। একটা মিথ্যা মামলায় পড়লেই তো মানুষ যে ভোগান্তির শিকার হয়। সেক্ষেত্রে আপনি একটা মানুষ মারতে আসছে, সবচেয়ে সহজ উপায় আপনি সরে যান, ঝামেলায় না জড়ান, তাই না? এটা জি স্যার। সবচেয়ে স্মার্ট প্রতিঘাতটা ডিসিশন থাকবে হবে। স্যার আত্মরক্ষা পর্যন্ত স্যার। হ্যাঁ, হ্যাঁ। তো এখানে হচ্ছে সীমা যদি অতিক্রম করে, সীমা অতিক্রম করলে কি হবে, এটা কিন্তু ওই 100 ধারা এবং 103 ধারা কিন্তু 103 বলা ধারা নাই। আর থাকবে না স্যার। হ্যাঁ, তো বলা নাই তো 103 ধারার পরিস্থিতি যদি মামলা সে দাবি করে যে আমি আত্মরক্ষার জন্য তাকে মেরে ফেলছি, এবং সে যদি প্রমাণ করতে ব্যর্থ হয়, তাহলে কি হবে? যদি সরল বিশ্বাসে হত্যা হয় তাহলে এটা খুন নয়, কিন্তু কালপেবল হোমিসাইডের জন্য দোষী হবে। তার মানে রাইট অফ প্রাইভেট ডিফেন্স প্রমাণ করতে যদি ব্যর্থ হয় তাহলে কালপেবল হোমিসাইডের জন্য দায়ী হবে। তার মানে এখানে 100 ধারা এবং 103 ধারা লিখে রাখেন, এবং 99 ধারা, 99, 100 এবং 103 এখানে লিখে রাখেন। তাহলে এই 3 ধারা, 199 ধারা, 100 ধারা এবং 103 ধারা বিশ্লেষণ করার পরে যদি রাইট অফ প্রাইভেট ডিফেন্স আসামি প্রমাণ করতে ব্যর্থ হয়, তার জন্য ব্যতিক্রম 2। তার মানে তাকে খুনের জন্য তার মৃত্যুদণ্ড হবে না, কিন্তু ব্যতিক্রম 2 এর আন্ডারে চলে যাবে। কারণ হুম, পরিস্থিতি এরকম হয়েছিল, হ্যাঁ আমি রাইট অফ প্রাইভেট ডিফেন্স ব্যবহার করেছি, কিন্তু এটা এক্সেস হয়ে গেছে, তাহলে এটা কালপেবল হোমিসাইড হবে। আর রাইট অফ প্রাইভেট ডিফেন্স যদি প্রপার হতো, অর্থাৎ 99 ধারাতে সমস্যা না হতো, তাহলে সে খালাস পেতে পারতো। ক্লিয়ার হলো বিষয়টা? এখানে 3টা জি জি স্যার। সিচুয়েশন তৈরি হতে পারে। মনে করেন রহিম করিমকে মেরে ফেলেছে, 3টা সিচুয়েশন হতে পারে। রাইট অফ প্রাইভেট ডিফেন্সের কারণে মেরেছে, তাহলে খালাস পাবে আসামি। রাইট অফ প্রাইভেট ডিফেন্স প্রয়োগ করতে গেছে, যে একটু অতিক্রম হয়ে গেছে, তার মানে 99 ধারার যে সীমাবদ্ধতা সেটা ব্রেক করে ফেলেছে, তার মানে এটা কি হবে না, খুন হবে না, কিন্তু কালপেবল হোমিসাইড হবে। এটা কোন ধারায় পাচ্ছি, এই যে আমরা 300 ধারার ব্যতিক্রম 2 অনুসারে পাচ্ছি। তার মানে আমাকে ওই ধারা দুইটাকেও কিন্তু বিবেচনায় নিতে হচ্ছে। এবং আরেকটা ক্ষেত্র কি, যদি ব্যতিক্রমের মধ্যে নাই পারে, মানে এর রাইট অফ প্রাইভেট ডিফেন্স যদি নাই আসে, রাগ করেই মেরে ফেলেছে বা অন্য কোনো কারণে মেরে ফেলেছে, তাহলে ব্যতিক্রমের মধ্যেই তো পড়বে না। ব্যতিক্রমের মধ্যে না পড়লে কি হবে, খুন হয়ে যাবে, মার্ডারই হয়ে যাবে। তো একটা ঘটনা মার্ডার হবে, কালপেবল হোমিসাইড হবে, না রাইট অফ প্রাইভেট ডিফেন্স হবে, সেটা সিচুয়েশন কি সেটার উপরে ডিপেন্ড করে, ফ্যাকচুয়াল বিষয়। ক্লিয়ার হলো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে আমরা চলে যাই পরের পয়েন্টে, ব্যতিক্রম 3। সরকারি কর্মচারী বা তার সাহায্যকারী হিসাবে ক্ষমতার সীমা অতিক্রম করে হত্যা। কোন পুলিশ, র্যাব বা এই ধরনের কোন কর্মকর্তা, হ্যাঁ, যদি কি করে, আমরা এনকাউন্টার ক্রস ফায়ার এগুলো শুনিনি? জি স্যার। জি স্যার। তো এনকাউন্টার ক্রস ফায়ার এটা যদি ওই যে সীমা অতিক্রম করে ক্ষমতার, তাহলে সেটা খুন হবে না, কিন্তু পুলিশ কালপেবল হোমিসাইডের দায়ে দোষী হবে। বুঝতে পারলেন? জি। ব্যতিক্রম 4, আকস্মিক কলহ, বিবাদ বা ঝগড়া, সাডেন কোয়ারেল, মানে ঝগড়া শুরু হয়ে গেছে। তাহলে এর আগে উত্তেজনাটা, এখানে যে উত্তেজনার কথা আসছিল না ব্যতিক্রম 1-এ, এখানে উত্তেজনাটা আর ঝগড়ার মধ্যে পার্থক্য সামান্য আছে, দুইটা শুনতে একই রকম মনে হতে পারে। পার্থক্যটা কি? 1 নম্বর পয়েন্টে হচ্ছে এই যে উত্তেজনা এক পক্ষ আরেক পক্ষকে দিবে, তার মানে ঝামেলা শুরু করেছে এক পক্ষ। আর এখানে ঝগড়া হচ্ছে দুই পক্ষ, মানে দুই পক্ষ একটা সাধারণ বিষয়কে কেন্দ্র করে তুমুল ঝগড়া চলছে। তো ঝগড়া আগে মুখে মুখে হয়, মুখে মুখে হতে হতে এটা কি হাতে হাতে শুরু হয়ে গেছে, এরকম যদি হয়, তাহলে 4 নম্বর পয়েন্ট। আর যদি 1 নম্বর পয়েন্ট হচ্ছে এক পক্ষ শান্ত ছিল, আরেক পক্ষ রাগিয়ে দিয়েছে। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে দুই পক্ষে, এক পক্ষ কথা বলেছে, আরেক পক্ষ কথা বলতে হুম, বলতে ঝগড়ায় পরিণত হয়েছে। ঝগড়া হচ্ছে দ্বিপাক্ষিক হয়, দুইজন মিলে ঝগড়া হয়, দুই পক্ষ মিলে ঝগড়া হয়। ঠিক আছে? তাহলে এর ফলে ক্রোধে পূর্ব পরিকল্পনা ছাড়া, মানে প্রি প্ল্যান থাকলে তো সেটা মার্ডারের মধ্যে যাবে।
আর প্রি প্ল্যান যদি না থাকে তাহলে এটা খুন নয়, শুধুমাত্র অপরাধমূলক নরহত্যা হবে। ঠিক আছে? একটু শব্দ হচ্ছে, কারণ যেন খসখস শব্দ হচ্ছে, এটা হলে আপনাদেরই এই ভিডিওটা শুনতে খারাপ লাগবে। এবং আমার কানে যেহেতু হেডফোন আছে, সামান্য শব্দ আমার এখানে সমস্যা সৃষ্টি করছে। দয়া করে যারা লাইনে আছেন নয়েজ ফ্রি থাকার চেষ্টা করেন, মাইক্রোফোন নড়াবেন না। আর যখন কথা বলবেন তখন একটু নয়েজ হতেই পারে, কিন্তু এই যে ক্লাস শোনা অবস্থায় শব্দ করা যাবে না। আবু জুয়েল ভাইয়ের ওখানে শব্দ হচ্ছে, নয়েজ বন্ধ করে দিলাম। দয়া করে এই কাজটা করবেন না। যেমন আমার কথা বলতে বলতে কাশি আসে, আমি নিজের মাইকটা অফ করে কাশি দিই। আপনারা কাশি দেওয়া বা অন্য কারোর সাথে কথা বলার সময় দয়া করে মাইকটা অফ করে কথা বলবেন, বা মাইকটাকে একটু দূরে সরিয়ে কাশি দিবেন। না হলে তো আমার কানের তালা ফেটে যাবে, কারণ এটা খুবই অ্যাক্টিভ একটা মাইক্রোফোন এবং হেডফোন। এইটা আমার যখন ক্লাস শুরু হয়েছে, এইটা আমি কিনেছি হচ্ছে 2002 সালে। 3 বছর ধরে একই মাইক্রোফোন চলছে আমার, এবং এটাতেই আমার ভালো সার্ভিস আমি দিচ্ছি, তাই এটাকে চেঞ্জ করে নেই। কারণ দুই যত হাজার বাইশ নতুন সালে তাই জিনিস, স্যার? 2022 সালে যখন আমার প্রথম ব্যাচ শুরু হয়, তখন থেকে আমার এই হেডফোনটা চলছে এবং এটা দিয়ে আচ্ছা আমার আচ্ছা। কাজ চলছে। আর রিজার্ভে আছে, আরো আছে আমার, কিন্তু এটাই চালাচ্ছি চালাচ্ছি আমি, চলছে, এটা ফেলে দেবো কেন, তাই না? না সে তো বটে। আচ্ছা, তাহলে ঝগড়া গেল। 4 নম্বর ব্যতিক্রম হচ্ছে সম্মতিক্রমে, ডেথ উইথ কনসেন্ট। 18 বছরের বেশি বয়স্ক ব্যক্তি মৃত্যুর ঝুঁকি নিয়ে বা স্বেচ্ছায় তার মৃত্যুতে সম্মতি দিলে খুন নয়, কিন্তু কালপেবল হোমিসাইড হবে। তবে 18 বছরের কম বয়স্ক শিশু হলে সেটা খুন হয়ে যাবে। তার মানে খেলার ছলে যদি মৃত্যু হয়, 18 বছর প্লাস ব্যক্তিরা যদি করে, তাহলে এটা খুন নয়, কালপেবল হোমিসাইড হবে। কারণ কেউ যদি বলে যে ভাই আমার আর বাঁচতে ইচ্ছা করছে না, আমাকে মেরে ফেলো, তাহলে কি আপনি মারবেন তাকে? না না না। যেখানে আত্মহত্যা করাটাও কি হারাম, বা আত্মহত্যা করার চেষ্টাটাও কি অপরাধ। আত্মহত্যা করার কেউ যদি চেষ্টাও করে এবং বেঁচে যায়, তারও 1 বছরের জেল হবে। সেক্ষেত্রে আপনাকে আপনাকে বললো একজন যে ভাই আমার বাঁচতে ইচ্ছা করছে না, আমি আত্মহত্যা করবো, আমাকে মেরে ফেলো, আমি আত্মহত্যা করতে নিজে নিজে পারছি না, আমাকে মেরে ফেলো, তাহলে স্বাভাবিক মস্তিষ্কের মানুষ কি তাকে মেরে ফেলবে অন্য একটা মানুষকে, যতই সে বলুক? না না। যদি জি শিশু না স্যার। বলে, শিশুর শিশুর সম্মতি নিয়ে যদি তাকে মেরে ফেলা হয়, শিশু বলছে আমাকে মেরে ফেলেন বা আমাকে এই কাজটা করেন, আমাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন, তো শিশু তো আর বোঝে না মৃত্যু কি, বা বুঝলেও এই 18 বছরের কম বয়স হলে সে আইনত তার জীবনের সিদ্ধান্ত নিতে সে পারে না, এটা খুনই হয়ে যাবে। কিন্তু 18 প্লাস যদি হয় বা 18 বছরের হয়, তাহলে সে যদি বলে আমাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে দেন, দেখি আমি বাঁচি না মরি, এটা খেলার ছলে যদি করা হয়, এটা কালপেবল হোমিসাইড হবে, নট মার্ডার। এখানে একটা বিষয় আছে যে সকল খুনই অপরাধমূলক নরহত্যা, মানে যত প্রকারের খুন আছে সেগুলো প্রথমত অপরাধমূলক নরহত্যা। কিন্তু সকল অপরাধমূলক নরহত্যা খুন নাও হতে পারে, অলরেডি আমরা সেটা দেখেছি। সব হত্যা কিন্তু খুন হচ্ছে না, কিছু কিছু ক্ষেত্রে খুন হচ্ছে, এবং বাদ বাকি অপরাধমূলক নরহত্যাই থেকে যাচ্ছে, তাই না? যেগুলো ব্যতিক্রমের মধ্যে যাচ্ছে। অপরাধমূলক নরহত্যা হলো মূল অপরাধ, মানে কোনো হত্যা হলে সেটা আমরা প্রাথমিকভাবে এটা একটা অপরাধমূলক নরহত্যা বলবো। তারপরে আমরা আরো ডিপলি গভীরে গিয়ে দেখবো যে এটা খুন হলো কিনা। এটাকে ইংরেজিতে বলে জেনাস, এবং খুন হলো তারই একটি বিশেষ শাখা বা স্পেসিস। স্পেসিস বলতে প্রজাতি, এখানে সায়েন্সের শব্দ ব্যবহার করা হয়েছে, জেনাস স্পেসিস। যারা সায়েন্সে পড়েছেন তারা বুঝবেন, জেনাস বলতে হচ্ছে গণ, বা এই যে সাইন্টিফিক নেম কোনো উদ্ভিদ বা প্রাণীর। যেমন আমাদের হোমো সেপিয়েন্স, তো হোমো হচ্ছে জেনাস, সেপিয়েন্স হচ্ছে স্পেসিস। তো এই দুইটা শব্দকে নেওয়া হয়েছে। তো আপনার একটা ফ্যামিলি বা পরিবারের আন্ডারে বিভিন্ন সদস্য থাকে, পরিবারের বাবা মা ভাই বোন সবই থাকে। তো এই ধরনের এই জেনাস হচ্ছে একটা পুরো অপরাধের হত্যাকাণ্ডের পরিবারের মতন, এবং এর মধ্যে এই খুন হচ্ছে একটা অংশ, সদস্য রূপে। তো এই যে দ্বিতীয় লাইনটা 2020 সালে কিন্তু লিখিত পরীক্ষায় এসেছিল, যে এটা দিয়ে ব্যাখ্যা করতে বলেছিল। সেক্ষেত্রে আপনাকে 299 এবং 300 ধারা ব্যাখ্যা করতে হবে। তো সেই শব্দটা আমি তুলে দিয়েছি, বলা যায় না আপনাদের এই শব্দ মানে এই লাইন তুলে দিয়ে এমসিকিউ প্রশ্ন করতে পারে, তাই আমি এটা দিয়ে দিয়েছি, যদিও এটা বিহার একটা নাই। আচ্ছা, সংজ্ঞা পড়ানো শেষ, এবার আমরা শাস্তির ধারাতে ফোকাস করি। 301, আমরা সারা জীবন কিন্তু নাটক সিনেমায় দেখে আসছি যে হত্যা করলে, খুন করলে কি 302 ধারায় মৃত্যুদণ্ড, 302 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু 301 ধারা কথা বলা হয় না, কারণ 301 ধারায় কি
মামলা আমরা কম দেখি। একজনকে খুন করতে গিয়ে অন্যজনকে যদি হত্যা করে তাহলে এখানে বলা হচ্ছে খুনের অনুরূপ শাস্তি হবে। তাহলে খুনের অনুরূপ শাস্তি কোথায় আছে? 302। খুনের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, সেটা মানে সশ্রম প্লাস অর্থদণ্ড। অর্থদণ্ড অবশ্যই দিতে হবে, কারণ মৃত্যু ফলে কোনো না কোনো পরিবারের ক্ষতি হয়। আচ্ছা, 302 আছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, তার মানে 301 এবং 302 এর শাস্তি সেম। 303 যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুন, মানে একজন ব্যক্তি এর আগে কোনো অপরাধ করেছে, তার অলরেডি একবার সাজা হয়েছে। কি সাজা? যাবজ্জীবন কারাদণ্ড। এখন যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করা অবস্থায় জেলের ভেতরে সে যদি অন্য একটা মানুষকে আবার মেরে ফেলে, তাহলে এর আগে তো একটা সাজা দিয়েছে যাবজ্জীবন, যাবজ্জীবনের সাথে যদি একটু সামান্য যুক্ত করতে চাই, যাবজ্জীবনের পরে কি আছে? মৃত্যুদণ্ড। যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ডের মাঝখানে কি আর কোনো সাজা আছে? না, না, জি না। না স্যার। তাহলে স্যার মানে যাবজ্জীবন সাজা কেউ পার করে আসার পরে যদি স্যার ওই আবার মানে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় মতো অপরাধ ঘটায়, তাহলে সেক্ষেত্রে কি মৃত্যুদণ্ড হবে স্যার? তাও এখানে বলা হচ্ছে যে মৃত্যুদণ্ডই হবে, কারণ জি, জি। সে এর আগে যাবজ্জীবন ভোগ করেছে, ভোগ করার পর বের হয়ে আবার আরেকটা খুন করছে, তার মানে এর স্বভাবই খারাপ। তাকে সে আর সংশোধন হয়নি। বাঁচিয়ে রাখা যাবে না। সে সংশোধন হওয়ার বান্দা না। এখন জি, জি, জেল, ঠিক মনে আছে। করেন সে যদি জেলের ভেতরে খুন করে সেটা একটা ফ্যাক্ট, আবার সে কি করতে পারে? পালিয়ে জেলখানা থেকে বের হয়ে এসে কাউকে খুন করতে পারে না বাইরে? জি, 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 পার- পারে। মানে সাজা সাজা ভোগ করা অবস্থায় 2-3 বছর পর জেলখানা থেকে বার হলো, বের হয়ে অন্য কাউকে খুন করলো বা অন্য কোনো ধর্ষণের মতো গুরুতর অপরাধ করলো, তাহলে কি হতে পারে? তাকে মৃত্যুদণ্ড দিয়ে পৃথিবীতে তাকে বিদায় করতে হবে। এখন আল্লাহ চিন্তা করুক তাকে জান্নাতে দেবে না জাহান্নামে দিবে। ঠিক আছে? জি স্যার। মানে এই পৃথিবী থেকে তাকে বিদায় করতে হবে। তাহলে এটাকে কি বলা হচ্ছে? দেখেন একটাই লেখা আছে, এর সাথে অথবা দেওয়ার কোনো সুযোগ নাই, একমাত্র কিন্তু মৃত্যুদণ্ড। তাই আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি একমাত্র সাজা, সর্বনিম্ন সাজা, এটাকে সর্বনিম্ন বলছি। একটা অদ্ভুত শব্দ হুম। না? এখন যদি আমি আচ্ছা, প্রশ্ন মানে করি যে 300 জি, জি, বুঝতে পেরেছি স্যার, মানে এর 300 নিচে আর নাই। 303 ধারার ন্যূনতম সাজা কত বা সর্বনিম্ন সাজা কত যদি প্রশ্ন করা হয়, ভাইভাতে কিন্তু এই প্রশ্ন করে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। যে 303 ধারায় সর্বনিম্ন সাজা কত? সর্বনিম্ন মৃত্যুদণ্ড। শুনতে অদ্ভুত লাগলেও এটাই ফ্যাক্ট। আর ওই একটাই সাজা, সর্বনিম্ন বা মৃত্যুদণ্ড। হ্যাঁ মানে ওয়ান অ্যান্ড অনলি, বা এটাই মিনিমাম এবং এটাই কিন্তু আবার ম্যাক্সিমাম, এটাই সর্বোচ্চ, এটাই সর্বনিম্ন, এটাই সর্বোচ্চ, এটাই একমাত্র। তো সবগুলো শব্দ আমি টেকনিক্যালি দিয়ে দিয়েছি, যেন ঘুরিয়ে পেঁচিয়ে টেকনিক্যালি প্রশ্ন করলে যেন পারেন। এরপর আমরা চলে যাই হচ্ছে এগুলো কিন্তু মার্ডারের শাস্তি চলে গেল সবকিছু। এরপরে আমরা 304 খুন নয় এরূপ দণ্ডনীয় নরহত্যার শাস্তি, মানে কালপেবল হোমিসাইডের শাস্তি। আগে আমি বলে দিয়েছিলাম, যেটা আপনারা 300 ধারার কাছে লিখে ফেলেছিলেন, লেখেননি আপনারা? জি স্যার, দেখেছি। এটা হবে যাবজ্জীবন, সর্বোচ্চ যাবজ্জীবন, মৃত্যুদণ্ড দেওয়া যায় না। তাহলে তো আর মার্ডার আর কালপেবল হোমিসাইডের মধ্যে পার্থক্যই থাকবে না, এখানেও যদি মার্ডার দেওয়া হয়। তার মানে এই সাজা একটু কম রাখতে। তো আলোচনা করছিলাম 304 ধারা, খুন নয় এরূপ দণ্ডনীয় নরহত্যার শাস্তি, অর্থাৎ কালপেবল হোমিসাইডের শাস্তি, যেটা আমি 300 ধারার মধ্যে নোট নিতে বলেছিলাম, মনে আছে কামরুজ্জামান ভাই? জি স্যার, নোট তাহলে লিখেছিলেন। 301, 302, 303 এগুলো হচ্ছে মার্ডারের শাস্তির সংজ্ঞা। আপনি চাইলে এই যে ধারা কথাটার আগে, হ্যাঁ, ধারা কথাটার আগে বাম পাশে এখানে মার্ডার শব্দটা আড়াআড়ি ভাবে লিখে এখানে লিখতে পারেন। হ্যাঁ, যে এই জায়গায় এইভাবে মার্ডার কথাটা লিখেন, ইংরেজিতে মার্ডার লিখে এই 301, 302 এবং 303 এখানে তীর দিয়ে কানেক্ট করে দেন, তার মানে মার্ডারের সাজা এই 3টা ধারায়। বা আমার মতে এভাবে ভিন্ন রঙের ব্যবহারও করতে পারেন, জি, হাইলাইটার। জি, জি, ঠিক আছে। এরপরে আমরা 304 কালপেবল হোমিসাইড, একটু সাজা কম হবে, যাবজ্জীবন। অথবা যদি কালপেবল হোমিসাইড করেছে, এখানে আসামির বয়স কেমন বা কোন পরিস্থিতিতে অপরাধ হয়েছে, সেক্ষেত্রে যাবজ্জীবন না দিয়ে একটু কমও দেওয়া যেতে পারে। আসামি মহিলা যদি হয় সাধারণত একটু সাজা কম হয়, বেশি বৃদ্ধ হলে সাজা কম হয়। তাহলে 10 বছর সশ্রম বা বিনাশ্রম। সশ্রম না বিনাশ্রম দিবে সেটাও বিচারক মামলার ধরন অনুসারে সিদ্ধান্ত নেবেন, কিন্তু অর্থদণ্ড অবশ্যই দিতে হবে। মৃত্যু হতে পারে জেনে, কিন্তু মৃত্যু ঘটাবার উদ্দেশ্য নয়। এর আগে আমরা দেখলাম নলেজ, নলেজ আছে যে হ্যাঁ এই কাজটা করলে মৃত্যু হতে পারে, কিন্তু মৃত্যু ঘটাবার উদ্দেশ্য নাই, তার মানে এখানে
মানুষের মনের মধ্যে কি চলছে এটা তো আসলে বোঝা যায় না, তার মোটিভটা কি। তো এখানে ঘটনাকে বিশ্লেষণ করে তদন্তের মাধ্যমে এটা আসে, অনেক সময় জেরা জবানবন্দির সময় আসে। তো এই ক্ষেত্রে 10 বছর। তার মানে এখানে 302 ধারার শাস্তি দুই ক্যাটাগরিতে আছে, একটা হচ্ছে ডিরেক্ট এবং আরেকটা হচ্ছে পরিস্থিতি চিন্তা করে। 304 অবহেলার ফলে মৃত্যু, নেগলিজেন্স, এরা যদি করে এটা অনেকটা কালপেবল হোমিসাইডের থেকেও একটু নিম্ন পর্যায়ের। তো এখানেও কিন্তু মৃত্যুর শাস্তি, মার্ডার বলা যাচ্ছে না, আবার কালপেবল হোমিসাইডও বলা যাচ্ছে না। আমি এর আগে প্রথমেই ক্লাস শুরুর প্রথমেই কি বোঝালাম যে ন্যাচারাল ডেথ, আনন্যাচারাল ডেথ মানে ইউডি কেস। তো ইউডি কেস হতে পারে, ইউডি কেসে হলে যদি মার্ডার হয় তো সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যদি কালপেবল হোমিসাইড হয় তাহলে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন। এটাও হলো না নেগলিজেন্স, মনে করেন কারো অবহেলার ফলে অন্য একটা ব্যক্তি মারা গেছে, তাহলে ইউডি কেস তো হবে আনন্যাচারাল ডেথ, কারণ এই অবহেলা না জি করলে তো এই ব্যক্তি মারা যেত না। তাহলে এখানে তো জি জি শাস্তির বিধান রাখতে হবে, তাহলে এখানে 5 বছর। তারপরে 400 304 বি 304। বেপরোয়া ভাবে, হ্যাঁ 304 বি বেপরোয়া ভাবে গাড়ি চালানো ও বা অশ্বারোহণের ফলে মৃত্যু, মানে মানে র্যাশ ড্রাইভিং এবং হর্স রাইডিং। হ্যাঁ, ঘোড়ার উপরে, অশ্ব মানে ঘোড়া, হ্যাঁ হর্স রাইডিং, এখানে 3 বছর, আর একটু কম। তো এখানে বেপরোয়া ভাবে গাড়ি চালানো বা হর্স রাইডিং এর ফলে আর এই 304 ধারায়, 4-এর বি ধারায় মামলা হয় না, কারণ নিরাপদ সড়ক আন্দোলন হলো না আমাদের বাংলাদেশে, জি জি ওই সময় কিন্তু নিরাপদ সড়ক আইনই হয়ে গেছে আলাদা। তো সেই আইনে মামলা হয়, যেমন পেনাল কোডের 376 ধারায় রেপের শাস্তির বিধান আছে। তো রেপের মামলা তো আর এই আইনে হয় না, কারণ এটা জেনারেল ল। আর নারী শিশু নির্যাতন দমন আইন হচ্ছে স্পেশাল ল। তো এই ঘটনাকে কেন্দ্র করে রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে সড়ক আইন তো আলাদা আছে, স্পেশাল ল আছে, তাই এই আইনে মামলা হবে না, ওই আইনেই হবে। ঠিক আছে। কিন্তু যেহেতু এই জি এই আইনটাকে কি করা হয়নি, অ্যামেন্ড করা হয়নি, তাই এটাকে আমরা পড়ে রাখবো যদি আসে। 305 শিশু, শিশু বলতে 18 বছরের কম, 18 বছরের জন্মদিন পালন করলে আর শিশু থাকে না, একদিনও যদি থাকে বাকি, মানে 17 বছর 11 মাস সামথিং, তার মানে 12 মাস হলে তো 18 বছর হবে। তো 18 বছর পূর্ণ হয়নি, একদিনও যদি বাকি থাকে সেক্ষেত্রে, অথবা উন্মাদকে আত্মহত্যার প্ররোচনা, তার মানে আত্মহত্যার প্ররোচনা দিচ্ছে কাকে, কোনো শিশুকে অথবা একজন উন্মাদ ব্যক্তিকে যার হিতাহিত জ্ঞান নাই। মানে তুমি এই কাজটা করো, এখন এই কাজটা করলে যে মরে যাবে মারা যাবে, এই মারা যাওয়ার বিষয়টা অনেক শিশু বুঝতে না পারে, বা মৃত্যুর ডিসিশন একজন ব্যক্তি নিতে পারে না, একদম প্রাপ্তবয়স্ক ব্যক্তিও নিতে পারবে না। নিজের মৃত্যু ঘটানোর চেষ্টা করাটাও এখানে অন্যায়, মানে সুইসাইড করাটাও অন্যায়, শাস্তিযোগ্য অপরাধ যদি বেঁচে যায়। মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হতে পারে, অথবা অনূর্ধ্ব 10 বছর। যদি এখানে 10 বছর সশ্রম না বিনাশ্রম দেবে এটা উল্লেখ নাই, তাই আমি এখানে ডট ডট দিয়ে রাখছি, আইনের এটা একটা গ্যাপ হয়ে আছে। প্লাস অর্থদণ্ড, অবশ্যই প্লাস অর্থদণ্ড মানে অর্থদণ্ড দিতেই হবে। 306 প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তিকে আত্মহত্যায় প্ররোচনা দান, এই 306 ধারায় মামলা হয়, আমার কাছেও 306 ধারা মামলা আছে। বিশেষ করে মনে করেন মহিলা একটা মহিলা যদি স্বামীর বাড়িতে মারা যায়, তাহলে অনেক সময় স্বামীকে হয়তোবা 302 ধারা এবং স্বামীর বাড়ির অন্যান্য লোকজন, শ্বশুর শাশুড়ি ননদ, এদেরকে এই 306 ধারাই দেওয়া যেতে পারে, যে তাদের প্ররোচনায় আত্মহত্যা করেছে, না হলে আত্মহত্যা করতো না। আর 302 ধারা, সরি, 302 ধারা তো আসবে না, মার্ডার তো আর না। যদি আত্মহত্যা করে তাহলে মানে শ্বশুর শাশুড়ি স্বামী সবার পরিবারকে 306 ধারায় ফাঁসানো যেতে পারে। অনেক সময় এই মামলা সত্য হয় আবার মিথ্যা হতে পারে। এখানে 10 বছর। এরপরে আরো একটি গুরুত্বপূর্ণ যেটা খুব ব্যবহার হয় আমাদের কোর্টে, 7 ধারা, একদম চড় লাগিয়ে দিয়েছে 323, তার সাথে 307 ধারা দিয়ে দিচ্ছি, হাস্যকর বিষয়। তো আমরা 307 ধারাটা যদি 326-এর সাথে যুক্ত হয়, বা এখন 325-এর সাথে যুক্ত হয়, 326 হচ্ছে গুরুতর আঘাত, মারাত্মক অস্ত্র দিয়ে, মানে আরেকটু হলে মারাই যেত, তাহলে 326-এর সাথে 307-এর একটা কি থাকে, ম্যাচিং থাকে। কানেক্টিভিটি। মানে হ্যাঁ, এটা 326-এর সাথে 307 যদি থাকে মামলা স্ট্রং হয়, মানে আসামির বেল পাওয়াটা খুবই টাফ হয়ে যায়, কারণ দুইটাই নন বেলেবল সেকশন। 325-এর সাথেও যায়, 324-এর সাথেও যাবে, কিন্তু 323-এর সাথে 307 হচ্ছে হাস্যকর, হাস্যকর না?
জি সেরকমই তো স্যার। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে 323-এর সাথে 307টা হাস্যকর না, লজিক্যাল হতে পারে। যেমন যদি বলে যে আমাকে গলা টিপে হত্যার চেষ্টা করেছে, তাহলে গলা টিপে হত্যা করলে হাত দিয়ে গলায় যদি চাপ লাগে সাধারণ আঘাতই তো হবে, হবে না? জি তা ঠিক। আবার অনেকে কেউ বলে যদি গামছা বালিশ, পেঁচাইয়া, গামছা হ্যাঁ পেঁচাইয়া গলায়। হ্যাঁ, আবার বালিশ দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেছে, তাহলে বালিশ দিয়ে হত্যা করলে হয়তো বা কিছুটা চাপ লাগবে। 323, 307, বুঝতে পারলেন তো সিচুয়েশন? এটা মামলা ড্রাফটিং এর জন্য যারা বিশেষ করে ক্রিমিনাল সাইডে প্র্যাকটিস করবেন, মামলা ড্রাফটিং এ ভিকটিমের পক্ষে ড্রাফটিং করেন আর আসামির পক্ষে আপনি ডিফেন্স করেন, এই জিনিসগুলো বুঝতে হবে ফ্যাক্টটা। ঠিক আছে? মামলা করতে করতে বাস্তবে এক্সপিরিয়েন্স হয়ে যাবে। ওমর খায়ের ভাই হাত উত্তোলন করেছেন, আসেন। ওমর খায়ের ভাই, লাইনে আসেন। সালামালাইকুম স্যার। সালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার ওই যে 307টা যদি এটা না না দেয় 323-এর সাথে, তো বিচার তো কিন্তু 323-এর, 377 কোনো ইয়ে হয় না, বিচার হয় না এখানে। কেন বিচার হবে না? যাবজ্জীবনে হতে পারে। আমি 307টা শেষ করি, আপনি 307 নিয়ে প্রশ্ন করছেন, 307 শেষ না করে আমি কি উত্তর দিব? শেষ আচ্ছা করি, আচ্ছা, হ্যাঁ। আপনাকে বোঝাই, আপনি লাইনে থাকেন, নয়েজ করেন না, খসখস করবেন না। খুনের প্রচেষ্টা বা অ্যাটেম্প টু মার্ডার, তো মানুষকে হত্যার কত রকমের প্রচেষ্টা থাকতে পারে। যেমন একজন আপনাকে গুলি করলো, গুলি আপনাকে লাগলোই না গায়ে, আপনার শরীর থেকে 1 হাত দূর দিয়ে চলে গেল, 1 ফিট দূর দিয়ে চলে গেল, তাহলে এটা কি খুনের প্রচেষ্টা না? খায়ের ভাই, জি 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 কামরুজ্জামান জি ভাই? হ্যাঁ জি অবশ্যই স্যার। স্যার, চেষ্টা স্যার, সে তো মানে আঘাত বা খুন করার উদ্দেশ্যে গুলিটা ছুড়েছিল। হ্যাঁ, তো গুলি লাগলোই না, তাহলে 323 আসলো না, জাস্ট 307 মামলা হতে পারে। আচ্ছা। মানে একটা সেকশনে মামলা হবে 307, গুলি করলো কিন্তু গুলি লাগেনি, 307। ওই গুলিটা যদি লাইসেন্স প্রাপ্ত গুলি হয়, যদি তার লাইসেন্স প্রাপ্ত গুলি হয়, তাহলে 307 ধারায় হবে। আর যদি লাইসেন্স না থাকে তাহলে আর্মস একটা আলো মানে আলাদা আরেকটা আইন, মানে মামলা হবে, মানে অবৈধ অস্ত্র রাখার জন্য, সেটা ভিন্ন জি জিনিস। স্যার, জি কিন্তু মনে করেন তার বৈধ যদি লাইসেন্স প্রাপ্ত, লাইসেন্স সমেত তার যদি অস্ত্র দিয়ে গুলি করে কাউকে হত্যার উদ্দেশ্যে, গুলিটা গায়ে লাগলো না, বেঁচে গেল, তাহলে হত্যার চেষ্টা করেছে আমাকে, এটা তো আমি বলতেই পারি 307 ধারায়। শুধু একটা সেকশনে মামলা হতে পারে, জিআর মামলা হতে পারে, সিআরও হতে পারে। পারে কিনা? লজিক আছে কিনা কথার? জি স্যার, জি আচ্ছা, তাহলে আঘাতপ্রাপ্ত না হলে, এই যে একটু আগে বললাম গুলি করলো কিন্তু গুলি লাগলো না, তাহলে আঘাতপ্রাপ্তই তো হলো না। তাহলে গুলি করে যদি গুলিটা শরীরে নাও লাগে ভাই, 10 বছরের জেল হতে পারে। বুঝতে পারলেন? আচ্ছা। জি স্যার। তাহলে এখানে আঘাতপ্রাপ্ত হলো না, মানে এমনই চেষ্টা করলাম, মৃত্যুর কিন্তু আঘাতপ্রাপ্ত হলো না। তাহলে আঘাতপ্রাপ্ত না হলে কি হবে? দশ 10 বছর। বছরের জেল হতে পারে। আরো 10 কিছু বছর। উদাহরণ দিই, যে যে চেষ্টাটা একেবারে পরিপূর্ণ, তাহলে গুলি লাগলো না মানে কি 100% ফেল হলো প্রচেষ্টা, তাই না? জি তাহলে আর হ্যাঁ গুলি এই লাগে ধরনের আরো যেহেতু। কিছু এই ধরনের আরো কিছু উদাহরণ দিই। মনে করেন যে বিষ প্রয়োগ করে একজন আরেকজনকে মৃত্যু ঘটানোর চেষ্টা করছে, এখন তার খাবারে বিষ দিয়েছে, তার খাবারে বিষ দিয়েছে, ওই খাবারটা খেলে মানুষ মারা যাবে, কিন্তু কোনো কারণে সে ওই খাবারটা খায়নি। ওই খাবারটা না খাওয়ার কারণে যে খুন করতে চাইলো, তার যে অ্যাটেম্প্ট বা প্রচেষ্টা একেবারে 100% ফেল হয়ে গেল, কিন্তু পরবর্তীতে জানা গেল যে তার খাবারে বিষ ছিল। তাহলে যেহেতু খাবারে বিষ ছিল, জানতে পারলো, তাহলে মামলা হতে পারে যে আমাকে মারার জন্য আমার খাবারে বিষ দিয়েছে, সিরিয়াস ম্যাটার একটা, 307 ধারায় মামলা হবে, হবে কি না? জি স্যার। জি। এবং প্রমাণে সর্বোচ্চ 10 বছরের জেল হতে পারে। এরপরে আরো একটা সিরিয়াস ঘটনা, যে আঘাতপ্রাপ্ত হলে, এই যে এখন 307 ধারার সাথে 323 হোক, 324, 325 বা 26 হয়, তার মানে কোনোভাবে যদি আঘাতপ্রাপ্ত হয়, মানে এটা আরো সিরিয়াস হয়ে গেল, তাহলে এখানে যাবজ্জীবন দেওয়া যেতে পারে। আমি কালার চেঞ্জ করে মানে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তাহলে আঘাতপ্রাপ্ত হয়েছে মানে অল্প, আঘাতপ্রাপ্ত আঘাতপ্রাপ্ত হয়নি 10 বছর, আর আঘাতপ্রাপ্ত যদি হয় তাহলে যাবজ্জীবন দেওয়া যেতে পারে, অথবা 10 বছর সশ্রম বা বিনাশ্রম প্লাস অর্থদণ্ড। ক্লিয়ার হলেন? তার 307 ধারার কিন্তু, 307 ধারার শাস্তির ক্যাটাগরি কিন্তু 3টা, কারণ আমি অ মানে 1, 2, 3 ক্যাটাগরি করে দিয়েছি। বিয়ার একটা কিন্তু এই ক্যাটাগরি নাই, হয়তোবা অন্য কোনো গাইডেও ক্যাটাগরি আছে কিনা আমি জানি না, কিন্তু আমি আপনাদের ক্যাটাগরি করে দিয়েছি। তো যদি আঘাত পায়, আঘাত মানে কি বুঝতে তো পারছেন, হার্ট যদি হয়, 323, 24, 25, 26 এগুলো যদি হয়, যদিও আমি এগুলো পড়িনি, কিন্তু সামনে
ক্লাসেই পড়বো। তারপর আমি বলে দিচ্ছি, 323 সাধারণ আঘাত, 324 হচ্ছে, এটা হচ্ছে, এটাও সাধারণ আঘাত কিন্তু গুরুতর অস্ত্র দিয়ে, শার্প উইপন দিয়ে সাধারণ আঘাত, মানে চাকু দিয়ে সামান্য কেটে গেছে, এটা 324। 325 কি, সাধারণ অস্ত্র না, বাঁশের লাঠি বা অন্য কিছু যেটা শার্প উইপন না, এটা দিয়ে যদি গুরুতর আঘাত করে 325। 326 হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আঘাত, খুব বেশি কেটে গেছে। তো এই আঘাতের যে কোনো যদি একটা হয় তাহলে 2 নম্বর পয়েন্ট, আঘাতপ্রাপ্ত হলে, হার্ট হলে, গ্রিভিয়াস হার্ট হোক বা সাধারণ আঘাত বা গুরুতর আঘাত, 324, 25, 26 আঘাতের যে ধারাগুলো, 323 মানে আঘাতের সংজ্ঞা আছে 319 থেকে শুরু, 319 থেকে 338-এর ক পর্যন্ত আছে, এগুলো সবগুলোই আঘাত, আমরা আগামী ক্লাসে পড়বো। কিন্তু বেশি আমাদের ব্যবহার হয় 323, 24, 25, 26, এই 4-5টাই ব্যবহার হয়, তাছাড়া আর আঘাতের কোনো কিছু লাগে না, কিন্তু আমরা ওগুলো পড়বো, ওগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার পয়েন্ট পয়েন্ট আরো গুরুতর কি, যাবজ্জীবন কারণে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুনের প্রচেষ্টা। এর আগে আমরা 303-এ দেখলাম না, 303-এ কি দেখলাম, যাবজ্জীবন কারণে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুন করে ফেলেছে। এখন 303-এ যদি খুন করেই ফেলে তাহলে এখানে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, না দিয়ে তো জি উপায় নাই, এ ব্যক্তি সমাজের জন্য ক্ষতিকর। আর এখানে 307-এ এসে ওই যাবজ্জীবন কারণে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুন করতে পারেনি কিন্তু চেষ্টা করেছে, এই ক্ষেত্রে প্রচেষ্টা যদি করে। আঘাতপ্রাপ্ত হয় জেলখানার ভিতরে হোক বাইরে হোক, আঘাতপ্রাপ্ত যদি হয় তাহলে এখানে লিখে দিচ্ছে কি মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে, এ কথা লেখা আছে আইনে। এটার বিচারক চিন্তা করবে মৃত্যুদণ্ড দিবে কিনা, মানে আঘাতটা কতটুকু হয়েছে তারপর ডিপেন্ড করে, বুঝতে পারলেন? জি স্যার। তাহলে এখানে 303 এবং 307-এর মধ্যে একটা মিল পাচ্ছি যে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করেছে, মানে প্রিভিয়াস একটা কি আছে, মামলা আছে। এরপর আমরা চলে যাই 308, দণ্ডনীয় নরহত্যার প্রচেষ্টা, অ্যাটেম্প টু কালপেবল হোমিসাইড। এরপরে এর আগে আমরা 304-এ কালপেবল হোমিসাইড পড়িনি, জি তো জি স্যার। 304 যদি সংগঠিত হয়ে যায় তাহলে কালপেবল হোমিসাইড। আর এখানে 308-এ হচ্ছে, দেখেন 304-এর সাথে 308-এর মিল আছে, প্রয়োজনে আপনারা একটা কি করেন, এইভাবে একটা তীরের মতো করেন, হ্যাঁ, তীরের মতো করে এখানে আমি আপনাদের দেখাই দিচ্ছি আমার পড়াশোনার একটা স্টাইল, যদিও আমি এগুলো পরে শেখাবো ফাইনাল টাচ নোট দিয়ে। এই যে এইভাবে আপনারা একটা তীর দেন আমার নোটে, দেখতে আচ্ছা পাচ্ছেন, আচ্ছা, ঠিক আছে। 304, জি স্যার। আর এইভাবে তীর দিয়ে 308, মানে 304-এর সাথে 308-এর একটা কি আছে, কানেকশন আছে, ওখানে সাকসেসফুল আর এখানে হচ্ছে ব্যর্থ হয়েছে, একই কাজ। তাহলে আপনার 304 আর 308, 4-8, 4 × 2 = 8, স্যার। এভাবে একটা মিল আছে, মানে মনে রাখার সুবিধা, সেকশন গুলো মনে রাখার কিছু টেকনিক আছে। আমি ফাইনাল যখন রিভিশন ক্লাস করাবো তখন এই জিনিসগুলো আরো বেশি পড়াবো, আরো কিছু ইন্টারেস্টিং আমার মানে কৌশল আছে, সেগুলো শেখাবো। ঠিক আছে, না শিখলে তো এত ধারা মনে রাখা যায় না আসলে। তো এখন আপনাদের কি করতে হবে, মনোযোগ দিয়ে পড়াটা বোঝার চেষ্টা করেন, একটু চেষ্টা করেন মনে রাখার, যখন মনে রাখতে পারছেন না মুখস্থ করার কৌশল আমি পরে দিব। এখন যদি মুখস্থ করাটা এবং বোঝানোটা যদি একসাথে করি ভাই, এই এক পেনাল করি শেষ করতে 1 বছর লাগবে, সেটা কি সম্ভব? না স্যার। এই জায়গা থেকে বেশি প্রশ্ন আসছে বলে আমি এই জায়গা থেকে কত বকবক করছি দেখেন, আমার কিন্তু আজকে পড়ানো আগাচ্ছে না, তাই না, 1 পেজের মধ্যেই পড়ানো আছে, তাই না, 1-2 পেজে এখনো পড়ানো হয়নি, কয়েকটা মাত্র সেকশন পড়াচ্ছি। কেন? কারণ এখান থেকে বেশি বেশি প্রশ্ন আসে, এখান থেকে 3-4 প্রশ্ন আপনি কমন পেয়ে যাবেন, তাহলে এখানে আমাকে একটু নেটওয়ার্ক ইস্যু হয়েছিল, আশা করি সব ঠিক হয়ে গেছে। কামরুজ্জামান ভাই, এবার সব ঠিক আছে? জি স্যার, জি স্যার, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, রাজীব ভাই হাত উত্তোলন করেছিলেন, উনি হয়তো কিছু বলবেন। রাজীব ভাই লাইনে আসেন। জি স্যার, আমি ওই সময় থাকতে পারি না, আমার এখানে কারেন্ট চলে গেছিল, যে কারণে আমি লাইনে থাকতে পারি নাই। সমস্যা নাই, রেকর্ড তো পাবেন।
সেটা আপনি মেসেজ করেছিলেন, আমি দেখেছি। আচ্ছা, আমাকে দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। স্যার, জি জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি 304-এর সাথে 4 দুগুণে 8, 308। এটা হচ্ছে, ওখানে ছিল দণ্ডনীয় নরহত্যা করে ফেলেছে, আর এখানে চেষ্টা করছে, অ্যাটেম্প্ট মানে চেষ্টা, প্রচেষ্টা। এখানেও এই যে যেমন 307-এ আঘাত হলো কি হলো না, এই কারণে ক্যাটাগরি করা আছে। তো এখানে যদি আঘাতপ্রাপ্ত না হয়, মানে গায়ে লাগেইনি, চেষ্টা করেছিল গায়ে লাগেইনি, সেক্ষেত্রে 3 বছর। আর যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে 7 বছর। দুইটা ক্যাটাগরি আছে। 309, আমরা কিন্তু 307 থেকে কি শুরু হয়েছে দেখেন, 307, 8, 9-এর মধ্যে একটা মিল আছে। কি মিল, কে বলতে পারবেন? 307, 8, 9 এই তিনটা সেকশনের মধ্যে মিল আছে, একটা একটা শব্দের মিল। সেটা স্যার কি? প্রচেষ্টা। প্রচেষ্টা স্যার, অ্যাটেম্প্ট। প্রচেষ্টা প্রচেষ্টা বা প্রচেষ্টা। অ্যাটেম্প। তাহলে আমরা এই তিনটা এইভাবে যদি আমরা ক্যাটাগরি করতে পারি, তাহলে এই তিনটা সেকশনের মধ্যে প্রচেষ্টা আছে। একটা খুনের, একটা দণ্ডনীয় নরহত্যার, একটা হচ্ছে আত্মহত্যার। ঠিক আছে, খুব সুন্দরভাবে কিন্তু এখানে সাজানো আছে সেকশন গুলো। যদি এই সাজানোর লজিকটা যদি ধরতে পারি আমরা, যারা আইন তৈরি করেছে। দুঃখিত, বারবার নেটওয়ার্ক ইস্যুর কারণে সমস্যা হচ্ছিল। আচ্ছা, আবার ঠিক হয়ে গেছে আশা করি। ঠিক জি হয়েছে না স্যার, ঠিক আছে। কামরুজ্জামান ভাই? জি স্যার। জি। আচ্ছা, তাহলে আমরা বলছিলাম 307, 8, 9-এর মধ্যে একটা শব্দের মিল আছে, প্রচেষ্টা বা অ্যাটেম্প্ট। খুনের, নরহত্যার এবং আত্মহত্যার। অ্যাটেম্প্ট টু কমিট সুইসাইড, অনূর্ধ্ব 1 বছর। এখানে বিনাশ্রমকে হাইলাইট করেছি আমি, তার মানে এখানে সশ্রম দেওয়া যাবে না, বিনাশ্রম। কারণ আত্মহত্যা করে সে বেঁচে গেছে, এমনি তারপরে ধকল গেছে। সাজা দিতে হবে তাকে। কেন সাজা দিতে হবে? যেন তার দেখা দেখি কেউ আর আত্মহত্যার চেষ্টা না করে। কিন্তু বাস্তবে কিন্তু এই ধারায় মামলা করে আমি খুব কম সাজা হতে দেখেছি, তাই না? একজন মানুষ আত্মহত্যা করার চেষ্টা করেছে, বেঁচে গেছে, তার ভাগ্য ভালো। কিন্তু তাকে মামলা দিয়ে আবার 1 বছর কি দিবে? স্যার এই বিনাশ্রম সাজা মামলাটা, দিবে। তাহলে স্যার এই মামলাটা করবে কারা স্যার মূলত? পুলিশ করতে পারে, পুলিশ আচ্ছা করতে আচ্ছা। পারে জিয়ার মামলা। মানুষ অপরাধ করেছে না, পরিবারের লোকজন করতে পারে। পরিবারের লোকজন জি করবে, নিজের সন্তান বা অন্য কেউ। তো এখানে যেহেতু পরিবারের লোকজন করে না, বা পুলিশও এখানে খুব একটা ইন্টারেস্ট দেখায় না, কারণ এটা অমানবিক হবে। এমনিতে সব বেঁচে গেছে, এখন 1 বছরে যদি সাজা দেওয়া হয় তাকে, জেলখানায় যে সুইসাইড করবে সে, তাই না? কারণ জি তার কি স্যার। দরকার? মানসিক কাউন্সিলিং দরকার তার, তাই না? জি। জি তার মানসিক খারাপ অবস্থা দিয়ে যাওয়ার কারণেই তো, ডিপ্রেশন বা অন্য কোনো কারণেই তো এই সিদ্ধান্ত নিয়েছে। তো আত্মহত্যার চেষ্টা করে বেঁচে গেছে, একে যদি আবার সাজা দেওয়া হয়, সে আরো ডিপ্রেশনে গিয়ে জেলখানায় যে সুইসাইড করবে। তো এই এই মামলা মানে এটা করেছে এই ভেবে যে যেন একটা আইন রাখা হোক, যেন কেউ সুইসাইড করতে ভয় পায়। অন্তত এই ভয়েও যেন সুইসাইড না করে, হয়তো বা এটার কারণে। ঠিক আছে না কথা? জি। জি আচ্ছা, এখানে আমি একটা শব্দ যুক্ত করেছি যে সফল হলে। সফল হলে মানে কি? আত্মহত্যা মৃত্যু প্রচেষ্টা হলে। করে যদি মারা যায়, তাহলে মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়া যায় না। মৃত ব্যক্তিকে কি আর শাস্তি দেওয়া যায়? কিন্তু মৃত ব্যক্তির শাস্তি হয় আসলে পোস্টমর্টম করা হলে। মৃত ব্যক্তি কিন্তু কষ্ট পায়, কারণ পোস্টমর্টমটা তো একটা কষ্টের বিষয়, তাই না? এখন বলতে জি পারেন স্যার। যে মৃত ব্যক্তিকে যদি কাটাছেঁড়া করা হয় কি হবে? ব্যক্তি মৃত হলেও তার ব্রেনের অংশ বেশ কিছুক্ষণ জীবিত থাকে। আবার ধর্মীয় মতে কাটাছেঁড়া করলে এখানে পরিবারও তো কষ্ট পাবে। একটা লাশকে পোস্টমর্টম করা হলে অনেক সময় জি পরিবার জি। চেষ্টা করে পোস্টমর্টম আটকানো। অনেক সময় সুইসাইড করলে পুলিশকে জানতে না দিয়ে দাফন কাফন করে ফেলে, যেন পোস্টমর্টম না করে। কিন্তু পুলিশ পোস্টমর্টম কেন করে?
পোস্টমর্টম করার কারণে এটা শিওর হওয়া যে আসলে মৃত্যুর কারণটা কি, সুইসাইড না মার্ডার না কালপেবল হোমিসাইড না নেগলিজেন্স, অন্য কোনো কারণ আছে কিনা, তাই না? তো পোস্টমর্টম জি করার উদ্দেশ্য হচ্ছে এটা যে অ্যাকচুয়ালি সেটা সুইসাইড না অন্য কিছু। মানে এটা সুইসাইডটাও কিন্তু আনন্যাচারাল ডেথ, ইউডিকেস। এরপরে ধারা 310 ঠগ, ইংরেজিতে থাক, উচ্চারণটা এরকম, ঠগ বা থাক। অর্থাৎ ঠগ বলতে আমি এই আইনটা পড়ার আগে, মানে আইনের ছাত্র হওয়ার আগে ঠগ বলতে মানে কাউকে ঠগানো, প্রতারক মনে করতাম। হ্যাঁ, আপনারা কি মনে করতেন? তো ঠগ বলতে কাউকে ঠকানো বা প্রতারক মনে করতাম, কিন্তু তা না। ঠগ হচ্ছে যে ব্যক্তি খুন বা খুন সহ দস্যুতা বা ডাকাতি বা শিশু চুরি, শিশু চুরি বলতে যে কিডন্যাপিং এর উদ্দেশ্যে এক বা একাধিক ব্যক্তির সাথে অভ্যাসগতভাবে যোগাযোগ রাখে তাকে ঠগ বলে। তার মানে ঠগ হচ্ছে খুবই দুর্ধর্ষ ব্যক্তি, ডাকাত ধরনের ব্যক্তি, যে যোগাযোগ রাখে এবং প্রয়োজন হলে কি হবে, মানে যখন কোনো অপারেশনের জন্য, অপারেশন মানে কি, কোনো অন্যায় কোনো গুরুতর একটা কাজ করবে, এটাকে অপরাধের ভাষায় তারা কি বলছে, অপারেশনে যেতে হবে, এত তারিখে এই বাড়িতে কি করতে হবে, অপারেশন করতে হবে, 4-5টা মানে শিশু মানে চুরি মূলত করতে ওরা যে হবে বা ডাকাতি ক্রাইমটা করতে করবে হবে। আর কি। হ্যাঁ, তো ওদের ক্রাইমের যে অপারেশন, অপারেশনে অনেক সময় ডাক পড়ে। তাহলে ঠগ হচ্ছে সেই রিজার্ভ ব্যক্তি যারা সমাজে আপনার আমার সাথে ঘুরে বেড়াবে, হয়তো বা রিক্সা চালক বা কোনো ডাক্তার, ছোটখাটো বা যাই হোক না কেন। তার মানে দুইটা তার জীবন, একটা হচ্ছে স্বাভাবিক, সব মানুষ জানে সে ভালো মানুষ, কিন্তু তার মুখোশের আড়ালে আবার তার কি একটা ক্রিমিনাল ক্যারেক্টার আছে। যখনই ডাক পড়বে অপারেশন সে চলে যাবে, তার মানে সে একটা স্বাভাবিক জীবন যাপন করে, কিন্তু ডাক পড়লে আবার ওই ক্রিমিনালের সাথেও জড়িয়ে পড়ে। বুঝতে পেরেছেন? তো এই ধরনের জি ব্যক্তি কি অনেক ডেঞ্জারাস না? জি অবশ্যই, স্যার। বোঝা মুশকিল। কেন ডেঞ্জারাস? ভাই, আপনার বাড়ির পাশে এই ধরনের একজন ব্যক্তি ভাড়া থাকে, তাহলে আপনার বাড়ির পাশে এই ধরনের যদি একটি ব্যক্তি ভাড়া থাকে, তাহলে আপনার জন্য সে বিপজ্জনক না? জি। অবশ্যই। আমাদের ইসলামের ভাষায় কাফির, মুনাফিক দুইটা আছে। কাফির হচ্ছে প্রকাশ্য শত্রু, আর মুনাফিক হচ্ছে কি, অপ্রকাশ্য শত্রু। মুনাফিক হচ্ছে দুইজনের সাথে মিলেমিশে থাকে, মানে স্পাইয়ের কাজ করে। স্পাই মানে কি, গুপ্তচরের কাজ করে। তো এই ঠাকরা গুপ্তচরের মতো কাজ করে। ভাই, আপনার বাড়িতে অর্থ সম্পদ আছে কিনা এই তথ্য তার কাছে থাকে, আপনার বাড়িতে কোনো শিশু আছে কিনা এই তথ্য তার কাছে থাকবে। সহজে আপনার সম্পর্কে সে ইনফরমেশন পাবে, আপনার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে আপনার সম্পর্কে সব তথ্য নেবে, নিয়ে সে তথ্যগুলো দিয়ে দিল কাকে, তার টিমকে, এবং তার টিম আপনার বাড়িতে ডাকাতি করলো বা এই ঘটনাগুলো ঘটালো। তাহলে এই ধরনের ব্যক্তি ভেরি ডেঞ্জারাস। এবং এটা যদি জানা যায় যে এই ধরনের যোগাযোগ রাখে, 311 ধারায় ঠকের শাস্তি হচ্ছে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। শাস্তি কিন্তু অনেক। সে কিন্তু অপরাধ করছে না, জাস্ট যোগাযোগ রাখছে, এবং এই যোগাযোগের কারণে সে ইনফরমেশন দিতে পারে। বা আপনার প্রতিবেশী আপনার বাড়িতে সে অপারেশনে অংশগ্রহণ করলো না, কিন্তু সে ইনফরমেশন দিল, যেটা আপনার জন্য বিপজ্জনক হলো। কিংবা সে এই এলাকার, যে এলাকায় সে বসবাস করে ওই এলাকায় অপারেশনে থাকছে না, কিন্তু যখন প্রয়োজনে সে অন্য এলাকায় যে অপারেশন করছে, আর এই এলাকায় অন্য জায়গায় থেকে আবার লোক আসছে, তার মানে এরা হচ্ছে আন্তঃজেলা অপরাধ দলের সদস্য, এক জেলায় তারা থাকে না। তাহলে এটা অর্থদণ্ডের সাথে সাথে থাকবে, এবং এটা একমাত্র সর্বনিম্ন এবং সর্বোচ্চ শাস্তি। এর আগে যেমন আমরা 303-এ দেখলাম একমাত্র, 311 তো একমাত্র, ওখানে মৃত্যুদণ্ড আর এখানে যাবজ্জীবন। যাবতীয়। ঠিক আছে, এইটা। তো এরপর আমরা ষোড়শ অধ্যায় কিন্তু পড়ছি। ষোড়শ অধ্যায়ের একটা পার্ট আমরা শেষ করলাম, একটা অংশ শেষ করলাম, যেটা 299 থেকে 311-তে শেষ হলো। এই যেগুলো মানে মৃত্যু সংক্রান্ত বিষয়। তো ঠগকে কেন এখানে রেখেছে, কারণ এই ঠগের কারণে মানুষের মৃত্যু হতে পারে। শিশু কিডন্যাপ করে নিয়ে যে একটা শিশুর জীবন তো ধ্বংস করে দিতে পারে, কি কাজে ব্যবহার করবে, হয়তো বা মেরে ফেলবে, তাই না? তো এই কারণে এই জায়গায় রাখা হয়েছে থাককে। তো আমার কাছে এই থাককে এখানে রাখাটার যৌক্তিকতা আছে, আবার যৌক্তিকতা নাও থাকতে পারে। তো এই এই থাক এটাকে হয়তোবা রাখা যেতে পারো, ডাকাতি এর মধ্যে রাখা যেতে পারতো, কিন্তু এখানে রেখেছে। এটা তাহলে কিসের বিরুদ্ধে অপরাধ? থাক হচ্ছে মানব দেহের বিরুদ্ধে অপরাধ, কারণ মানুষকে তুলে নিয়ে চলে যাবে, শিশুকে নিয়ে যাবে। ঠিক আছে। স্যার অনেক সময় যে মুক্তিপণ না পেলে হত্যা করে ফেলে। হম হম। ও মানে শিশু চুরি হয়ে গেলে 99% জায়গায় ওই শিশুটার ফিরে আসতে পারে না, টাকা দেখ জি জি দিক আর জি না দিক, কারণ শিশুটা হয়তো বা চিনে ফেলে অপরাধীকে। এ এ থাক, আপনার বাড়ির পাশে যে থাক থাকে, সে যদি জি জি। কাউকে মানে
আপনার প্রতিবেশীর মধ্যে কাউকে যদি নিয়ে যায় তাহলে শিশুটা চিনবে না ওই ব্যক্তিকে? তাহলে জি শিশুটিকে অবশ্যই চিনে মেরে ফেলবে। ফেলে দেওয়া তাদের জন্য কি একটা সেফ হয়, নাহলে তো তাকে চিনে ফেলেছে শিশুটা যে আঙ্কেল ডেকে নিয়ে গেছে। এবং এই থাগরা কি শিশু চুরি করতে তাদের জন্য সহজ, কারণ চীনে যেহেতু শিশুটা তার সাথে সহজে চলে যাবে, বলে যে বাবা তোমার বাবা ডাকছে, তোমার বাবা ওই ওই জায়গায় মাঠে আছে। শিশুটা সহজে তার প্রতি বিশ্বাস করে চলে যাবে সাথে, যাবে না? জি তো এই কারণে খুবই ডেঞ্জারাস, এই কারণে এই ধরনের ব্যক্তি সম্পর্কে তথ্য পাওয়া গেলেই মামলা করে তাদের যাবজ্জীবন। এরপরে আমরা আরেকটা খুবই মানে ঘৃণিত অপরাধের মধ্যে যাব, জানতে পারবো। ষোড়শ অধ্যায় চলছে, 16 অধ্যায়, 312 থেকে 318, আমরা এতটুকু 18 পর্যন্ত আজকে পড়বো। গর্ভপাত এবং গর্ভপাতের মতো বিবিধ অপরাধ, কজিং অফ মিসক্যারেজ এটসেট্রা। এটসেট্রা দ্বারা কি বোঝাচ্ছে, মানে শুধু মিসক্যারেজ না, এর সাথে আরো দু একটা পয়েন্ট আমরা দু একটা অপরাধ সম্পর্কে জানবো। 312, গর্ভপাতকরণ বা কজিং মিসক্যারিয়েজ এর শাস্তি। মিসক্যারিয়েজ কাকে বলে এটার কিন্তু সংজ্ঞা আমাদের খুব একটা দরকার নাই, এই কারণে খুব একটা সংজ্ঞা ওইভাবে দেয়ও নি। মিসক্যারেজ কি জিনিস আমরা সবাই জানি, যে গর্ভের কোনো সন্তানকে মেরে ফেলা। তাহলে এখানে 3 বছর হবে। আর আসন্ন প্রসবা হলে কুইক উইথ চাইল্ড, ইংরেজিতে বলা হচ্ছে কুইক উইথ চাইল্ড, মানে কিছুদিনের মধ্যে বাচ্চা হবে, অর্থাৎ হয়তো বা 7 মাস বা 8 মাস বা 9 মাস, মানে কিছুদিনের মধ্যে বাচ্চা হবে। এই ধরনের বাচ্চা যথেষ্ট বড় হয়ে গেছে ভেতরে, এই এই ধরনের বড় বাচ্চাকে যদি হত্যা করা হয় তাহলে এটা মিসক্যারেজ করা হলে 7 বছর। তাহলে এটা গুরুতর অপরাধ। 313 ধারায় আমার কাছে একটা মামলা আছে, এখনো চলমান আছে, আমি বাদী পক্ষে। গর্ভবতী গর্ভবতীর বিনা সম্মতিতে গর্ভপাত করানো, এটা কিভাবে হতে পারে? মারামারি করতে গিয়ে কোনো প্রেগনেন্ট লেডির গায়ে যদি হাত লাগে, তার পেটে আঘাত লাগে বা ধাক্কা লাগে, তাহলে কিন্তু 313 ধারায় মামলা হতে পারে। মারামারি করতে গিয়ে কোনো মহিলাকে, গর্ভবতী মহিলাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো, বা তার শরীরে আঘাত লাগলো, বাঁশ দিয়ে মারলো বা হাত দিয়ে মারলো, পা দিয়ে লাথি দিল পেটের উপরে, তাহলে মিসক্যারেজ হয়ে যেতে পারে। তো এটা হলে 313 ধারায় কিন্তু সাজা হবে। এটা আসন্ন প্রসবা হোক বা না হোক, অর্থাৎ 1 মাসের গর্ভবতী হোক বা 9 মাসের গর্ভবতী হোক, তাতে ম্যাটার না। জাস্ট গর্ভবতী মহিলাকে আঘাত দিয়ে তার যদি গর্ভপাত করানো হয়, বা কোনো ডাক্তারও যদি সেটা করে মেডিকেলি, বা কোনো ঔষধ খাইয়ে যদি করে, তারপরেও 313 ধারা অ্যাপ্লাই হবে, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড অথবা 10 বছর। মাঝখানের সেকশন গুলো আবু জুয়েল ভাই বলেন। স্যার এই 313 ধারা কি স্যার, যেটা ওই ভ্রূণ হত্যা বলি স্যার? হ্যাঁ, ভ্রূণ হত্যা, এটাই মিসক্যারিয়েজ। যেটা আমরা 300 ধারার মধ্যেও পড়লাম, যেটা নরহত্যা হবে না, এটা হবে ভ্রূণ হত্যা। কারণ মানুষ আর ভ্রূণের মধ্যে পার্থক্য আছে। জি স্যার। আচ্ছা, কি স্যার 1860 সালের 300? আইন আবার, আচ্ছা 300 ধারায় আমরা পড়লাম ভ্রূণ হত্যা করা মানব হত্যা না, কেন জানেন? 1860 জি সালের স্যার। আইন ভাই, এটা 1860 সালের আইন না। জি স্যার। এখন 1860 সালে কি আল্ট্রাসনোগ্রাফি ছিল? না স্যার। আল্ট্রাসনোগ্রাফিতে আমরা কি জানতে পারি ভিতরে ছেলে শিশুটা মৃত না জীবিত, ছেলে না মেয়ে, কতটুকু মেয়ে বড় কতটুকু হয়েছে, হয়েছে না হয়েছে? সঠিকভাবে বড় হচ্ছে কিনা, আমরা ডিটেলস পাচ্ছি জি স্যার। আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে, পাচ্ছি না? জি স্যার। ইভেন সিটি স্ক্যান বা এমআরআই করলেও পাওয়া যাবে, তো আল্ট্রাসনোগ্রাফি দিয়ে কাজ হয়ে যায়। তো এটা যেহেতু 1860 সালে আল্ট্রাসনোগ্রাফি ছিল না, একটা মহিলার পেট উঁচু হয়ে আছে, এখন এই মহিলার পেট উঁচু হয়ে আছে, এখন মহিলার পেটে বাচ্চা আছে কিনা তার কোনো গ্যারান্টি আছে? জি স্যার। টিউমার তো হতে পারে। টিউমারও হতে পারে, তারপরে এমনিতে অন্য বুড়ি কিছু হতে হয়ে পারে। পেট উঁচু হতে পারে, তাই না? এটা হচ্ছে লজিক। 1860 সালে কিন্তু মেডিকেল সায়েন্স এত ডেভেলপ করেনি, তাই কিন্তু ভ্রূণ হত্যাকে মানব হত্যা ধরা হয়নি। কিন্তু ভাই বর্তমানে ওইটাও কিন্তু মানব হত্যা হিসেবে ধরা উচিত, কারণ সেই শিশু ভ্রূণকে কিন্তু মানব ভ্রূণ হিসাবে তাকে ট্রিট করা উচিত। এটা অ্যামেন্ডমেন্ট হওয়া উচিত, উচিত নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, স্যার। তো এই সেকশন গুলো বাদ দিয়ে দিতে হবে, মিসক্যারেজ বলে কিছু থাকবে না, ওটা মানে মার্ডারই করে দিতে হবে, মার্ডার কালপেবল হোমিসাইডের মধ্যে নিয়ে আসতে হবে। জি স্যার। ঠিক আছে, দরকার স্যার না স্যার। দরকার, তাহলে এগুলো বন্ধ হবে। 317, 12 বছরের কম বয়স্ক শিশুকে পরিত্যাগ এর শাস্তি। আচ্ছা, এখানে যে আমি 312 এবং 313, এখন এর মধ্যে কিছু সেকশন আছে, যে সেকশনে মেডিকেল ডিফিকাল্টিস আছে। মেডিকেল ডিফিকাল্টিস মানে
কোনো একজন গর্ভবতী মা, তার এমন একটা পর্যায়ে যে ডাক্তার পরামর্শ দিচ্ছে যে সন্তানটাকে ভিতরে কি নষ্ট করে বের করে ফেলতে হবে অপারেশন করে। যদি না করা হয় সন্তানেরও সমস্যা হবে, মাও মারা যেতে মার পারে। এটাকে বলে মেডিকেল ডিফিকাল্টিস, মানে জটিলতা তৈরি হয়েছে। তো সেই ক্ষেত্রে মায়ের জীবনের কথা চিন্তা করে সন্তানকে কি করতে হয়, বিদায় করতে হয়। তো সেটা ভিন্ন জিনিস, সেটা অপরাধ না। এটা আমরা কোথায় পাবো? এটা কোথায় পাবো? ওই যে আমরা মঙ্গলের মঙ্গলের জন্য কাজ করা, আমরা ইয়াতে পড়লাম না সাধারণ ব্যতিক্রমের মধ্যে? সৎ বিশ্বাসে মঙ্গলের জন্য যেটা। হ্যাঁ, মঙ্গলের জন্য করা। কারণ আমি ওই একটা ডাক্তার যখন ট্রিটমেন্ট করে, মারা যাচ্ছে রোগীটা, এই বাচ্চাটাকে যদি নষ্ট করা না হয় রোগীটা মারা যাবে, তাহলে এটা সৎবিশ্বাসে করা হচ্ছে না, তাহলে ডাক্তারের কি হবে না, সাজা হবে না। কারণ এখানে ভালোর উদ্দেশ্যে ওই মহিলাটাকে বাঁচাতে তো হবে, কারণ সমস্যা এরকম হয়ে গেছে। তাই তার মানে এখানে মেডিকেল ডিফিকাল্টিস দেখা দিলে তখন আর মিসক্যারেজের জন্য সাজা হবে না, সেটা সাধারণ ব্যতিক্রমের আন্ডারে চলে যাবে। 317, 12 বছরের কম বয়স্ক শিশুকে পরিত্যাগ করা। কত বছরের কম বয়স্ক? 12 বছরের কম 12 বয়স। বছর। তার মানে 12 বছর হয়নি, 11 বছর সামথিং, 10 বছর, 9 বছর, 7 বছর। কিছুদিন আগে একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম গ্রুপে, মনে আছে? জি স্যার। এক মহিলা খুব গরিব, সন্তানকে মাটি চাপা দিয়ে ফেলেছে এবং কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা বের করছে, পুলিশকে খবর দিয়েছে। তাহলে তার নামে মামলা হবে 317 ধারায়। নিঃসন্তানকেও পরিত্যাগ করা যাবে না। 12 বছর যদি হয়, 12 বছরের শিশুকে বাড়ি থেকে বের করে দেওয়া যাবে। 12 বছরের শিশুকে বাড়ি থেকে বের করে দেওয়া যাবে, বের করে দিলে অপরাধ হবে না। তো 12 বছরের কম বয়স্ক শিশুকে বাড়ি থেকে বের করে দেওয়া যাবে না। বুঝতে পারলাম? তাহলে 317 জি ধারায় 7 বছরের জেল হবে। বাবা মার জেল হতে পারে, বাবা মার হোক যার হোক, অর্থাৎ যার কাস্টডিতে থাকবে। কার সাজা হবে? মনে করেন বাবা মার কাছে আছে, বাবা মা যদি পরিত্যাগ করে, তাহলে এতিমখানায় রাখা হয়েছে, এতিমখানার যে ম্যানেজার, তার দায়িত্ব দেখাশোনা করার, কেয়ারটেকার, সে যদি এতিমখানা থেকে একটা শিশুকে বের করে দেয়, তার নামে মামলা হবে। কারণ বাবা মা নাই, নানির কাছে আছে, নানির নামে মামলা হবে। দাদার কাছে আছে, দাদার নামে মামলা হবে। চাচার কাছে আছে, চাচার নামে মামলা হবে। অর্থাৎ মানে যার জিম্মা যার আছে। যার জিম্মায় বা যার কাস্টডিতে লালন পালন হচ্ছিল সন্তানটা, জি স্যার। সে যদি ত্যাগ করে, তাহলে 12 বছরের কম বয়স্ক শিশু আহ, মারা যেতে পারে বা কোনো অপরাধের সাথে জড়িত হতে পারে, তাই না? বা তার সাথে কোনো অপরাধ হতে পারে। আজকের সর্বশেষ ধারা 318, গোপনে শিশুর মৃতদেহ অপসারণ করে জন্ম গোপন এর শাস্তি। মনে করেন সন্তান জন্ম হয়েছে কিন্তু মৃত, সন্তান জন্ম হয়েছে কিন্তু মৃত, বা সন্তান মারা গেছে কিন্তু এটা সমাজকে জানানো হলো না। যদি একটা মৃত শিশু জন্মগ্রহণ করে, মৃত শিশুকে ধর্মীয় মতে কি করতে হবে? কবর দিতে হবে। যদি কবর না দেওয়া হয়, একটা সন্তান মারা গেছে, তার জন্ম গোপন করা হলো, গোপনে যদি কবর দেওয়া হয়, আমাদের মুসলমানের নিয়ম কি? জানাজা দিতে হবে, প্রকাশ্যে কি দিতে হবে? কবর দিতে হবে, তাই না কামরুজ্জামান ভাই? হ্যাঁ জি স্যার, আমাদের রীতি এরকমই, প্রকাশ্যে, ধর্মীয় রীতি। হ্যাঁ, প্রকাশ্যে যদি কবর দেওয়া না হয়, তাহলে মৃত্যুর খবরটা মানুষ জানতে পারলো না। এখন মৃত্যুর খবর যদি না জানানো হয়, তার মানে কোনো না কোনো সমস্যা আছে, মানে অপরাধ আছে, তাই না? জি। তাহলে একটা শিশু মারা গেছে বা মৃত সন্তান জন্মগ্রহণ করুক, আহ, জন্মগ্রহণ করার কয়েক ঘন্টা পর বা 2-3 দিন পরে মারা যাক, এই মৃত সন্তানকে যথেষ্ট সম্মানের সাথে দাফন কাফন করতে হবে, করে তাকে বিদায় করতে হবে।